আসসালামু আলাইকুম। ভালো আছো তোমরা? আচ্ছা, শুনতে পাচ্ছ আমাকে? জি ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা, তোমাদের পার্টিসিপেন্ট তো আমি একটু কমই দেখছি, বাট শুরু করে দেই, ঠিক আছে? আর 1 মিনিট আমি দেখবো, 9:10 পর্যন্ত, তারপরে শুরু করে দিব। আজকে আমাদের একটা আইটেমই তো বাকি আছে, তাই না? একটা টপিকই বাকি আছে, সেটা হচ্ছে ডায়াগনোসিস অফ ডায়াবেটিস মেলাইটাস। তার সাথে কিছু ছোট ছোট টপিক আছে, ওজিটিটি, আইএফজি, আইজিটি এবং হিমোগ্লোবিন A1C। তোমরা বলো, কি শুরু করবো না একটু দেরি করব? ম্যাডাম শুরু করে দেন ম্যাডাম। হ্যাঁ। 10:30টায় আবার ক্লাস আছে। 10:30টায়? জি ম্যাডাম। 10:30টায় কিসের ক্লাস? ম্যাডাম এনাটমি হওয়ার কথা আছে। ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, আমি শুরু করে দিই। এখন আমরা ডায়াগনোসিস অফ ডায়াবেটিস মেলাইটাস জানবো, এবং ডায়াগনোসিস যদি জানতে হয় তাহলে আমাদেরকে জানতে হবে যে ডায়াবেটিস মেলাইটাসটা কি। এই যে আইটেমটা, এটা পড়ার একটা সুবিধা আছে তোমাদের, তোমরা না এই আইটেমটা বায়োকেমিস্ট্রি পড়ে আংশিক ডাক্তার হয়ে যেতে পারবে। কারণ ডায়াবেটিস তো খুবই কমন, এখন অনেক কমন, এবং দেখবে যে অনেকেই ডায়াবেটিস সম্বন্ধে তোমাদের কাছে পরামর্শ চাইবে। তোমরা বায়োকেমিস্ট্রি জ্ঞান দিয়ে অনেকটা তাদের পরামর্শ দিতে পারবে, আর এটা অনেক ইম্পর্টেন্ট। ডায়াবেটিস মেলিটাসটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আমরা প্রথমে আসি ডায়াবেটিস মেলাইটাস কাকে বলে। হ্যাঁ, একটু খেয়াল করো তোমরা। আমার অনুরোধ থাকবে যে তোমরা বোঝার চেষ্টা করবে, পরে তোমরা পড়ে নিবে, কিন্তু এখান থেকে কয়েকটা ছোট ছোট জিনিস বুঝে নিবে। যেমন ডায়াবেটিস মেলিটাসের ডেফিনেশন আমাদের জানতে হবে অবশ্যই। এটা হচ্ছে একটা ক্লিনিক্যাল কন্ডিশন, মানে আসলে একটা অসুখ, ক্যারেক্টারাইজড বাই পারসিস্টেন্ট হাইপারগ্লাইসেমিয়া। পারসিস্টেন্ট মানে চলতে থাকবে, হঠাৎ একদিন হলো তা না। পারসিস্টেন্ট হাইপারগ্লাইসেমিয়া ডিউ টু অ্যাবসলিউট অর রিলেটিভ ডেফিসিয়েন্সি অফ ইনসুলিন। মূল কথাটা হচ্ছে যে এটা একটা অসুখ, এবং এখানে কি হয়, হাইপারগ্লাইসেমিয়া হয়, গ্লুকোজ লেভেলটা মোর দেন নর্মাল থাকতেই থাকে, একেবারে ইনসুলিন না থাকার জন্য, অথবা ইনসুলিনটা আপেক্ষিকভাবে কম থাকবার জন্য। হ্যাঁ, এখন এই যে একটা ক্লিনিক্যাল কন্ডিশন আমরা বলছি হাইপারগ্লাইসেমিয়ার জন্য হচ্ছে, তো হাইপারগ্লাইসেমিয়া মানে হচ্ছে গ্লুকোজ লেভেল ইন ব্লাড মোর দেন নর্মাল। তাহলে তুমি কি কি পাচ্ছ? প্রথমে পেলে একটা অসুখের ডেফিনেশন, সেটাকে আমরা বলছি যে ক্যারেক্টারাইজড বাই হাইপারগ্লাইসেমিয়া। আর এখন দেখো, আমি আবার বলার চেষ্টা করছি যে এটা হচ্ছে হাইপারগ্লাইসেমিয়া যদি আমি বলতে চাই, তাহলে আমাকে নর্মালটাও জানতে হবে। নর্মাল ব্লাড গ্লুকোজ লেভেল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা একদম ভুল করবে না। ফাস্টিং মানে না খেয়ে আছে, না খেয়ে থাকা অবস্থায় তার যদি 3.5 থেকে 6 মিলিমোল, 3.5 থেকে 6 মিলিমোল পার লিটারে কারো যদি দেখা যায় যে ব্লাডে গ্লুকোজ লেভেল, তখন আমরা জানবো হি অর শি ইজ কোয়াইট নর্মাল। এবং র্যান্ডম মানে কি, র্যান্ডমলি করা, যখন তখন খেয়েছে কি খায়নি, সেই অবস্থাতেও 3.5 থেকে 7.8 মিলিমোল পার লিটার যদি থাকে, তাহলে এই ব্যক্তিকে, ইন্ডিভিজুয়ালকে আমরা বলতে পারি যে হি অর শি ইজ নর্মাল উইদাউট ডায়াবেটিস মেলাইটাস। পাশে আমি দেখো তোমাদেরকে 63 থেকে 108 মিলিগ্রাম পার ডিএল এভাবে লিখে রেখেছি। এটা আমি বারবার বলবো না তোমাদেরকে। এটা হচ্ছে, আমরা তো গ্লুকোজের কনভার্সন ফ্যাক্টর জানি 18, তাহলে আমি যে এসআই ইউনিটটা ব্যবহার করেছি মিলিমোল পার লিটার, সেটাকে যখন আমি 18 দিয়ে মাল্টিপ্লাই করছি, তখন আমি আমাদের যেটা কনভেনশনাল সেটা পেয়ে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এখন আমি নর্মাল ব্লাড গ্লুকোজ জেনে গেলাম কিরকম, খালি পেটে 3.5 থেকে 6 মিলিমোল পার লিটার, র্যান্ডমলি 3.5 থেকে 7.8 মিলিমোল পার লিটারের মধ্যে আছে। এখন এই গ্লুকোজের ব্যাপারটা কি জানো?
গ্লুকোজ না, আমরা তো পড়ে আসছি, মেটাবলিজম পড়েছি, অনেক জায়গায় পড়েছি, আমরা দেখেছি গ্লুকোজ অনেকটা টাকার মতন, লাইক মানি। মানে হচ্ছে যে তোমার টাকা দরকার, মাস্ট। হ্যাঁ, এখন টাকা ছাড়া আমরা বাঁচতে পারবো না, ঠিক আছে? বাট টাকা যখন বেশি হয়ে যায় তখনও দেখা যায় নানান খাতে যেখানে জমার কথা না সেইখানে জমে যাচ্ছে, নানান জায়গায় গিয়ে সেটা নানান রকম অঘটন ঘটায় ফেলে, ঠিক আছে? গ্লুকোজ টাকার মতনই। আবার আরেকটা সমস্যা, টাকা দরকার, খুব বেশি হলে যেমন সমস্যা হয়ে যাচ্ছে, হ্যাঁ, কম হলেও কিন্তু সমস্যা। টাকা নাই মানুষের কাছে, ধর একজনের কাছে টাকা নাই, সে টাকার চিন্তায় মাথা ঘুরায় পড়েই যাবে, মানে হাইপোগ্লাইসেমিক শক হয়ে যাবে। গ্লুকোজও যদি না থাকে বা কমে যায় তাইলে কিন্তু মানুষ শকে চলে যায়। টাকা না থাকলেও যেমন টাকার চিন্তায় শকে চলে যায়, ওরকম অবস্থা। তাইলে গ্লুকোজটা আমরা জানি যে অবশ্যই দরকার, কিন্তু একটা ফিক্সড একটা লেভেল মেনটেন করে বডিতে থাকলেই সেটা ভালো হয়। ওটার বেশি হওয়া খারাপ, কম হওয়া খারাপ। এই জায়গাটা আমি এতটুকু জোর দিয়ে কেন আরো বলেছি, তোমরা অনেক সময় অনেক বই থেকে পড়ো বা বলে ফেলো, তোমরা শুনছো আশা করি আমাকে সবাই। জি ম্যাডাম। ঘুম পাচ্ছে নাকি? না ম্যাডাম। আচ্ছা, একটু এটা না ডায়াবেটিস মেলিটাসটা অনেক দরকার কিন্তু। হ্যাঁ, আচ্ছা, এখন যেটা বলছিলাম যে তোমরা অনেক সময় অনেক বই পড়ো বা কেন যেন বলে ফেলো যে ফাস্টিং এ 6 এর কম হলে হবে আর র্যান্ডমে 7.8 এর কম। নো, এটা কিন্তু ঠিক হলো না। তোমাকে নিচের লেভেলটা বলে দিতে হবে, কারণ এটা যদিও তোমরা ক্লিনিক্যাল সাইডে গিয়ে শিখবে, তাও বলে দিই, যেমন হাইপার গ্লাইসেমিয়া, বেশি বেশি গ্লুকোজ লেভেল হয়ে গেলে যেমন মানুষ অসুস্থ হয়ে যায়, হাইপোগ্লাইসেমিয়া হলেও মানুষ অসুস্থ হয়ে যায়। এতগুলি কথা বললাম যে তোমরা আশা করি এই 3.5 থেকে 6 আর 3.5 থেকে 7.8, হ্যাঁ, একদম বিশুদ্ধ বাংলায় বলে দিলাম 22শে ফেব্রুয়ারি আজকে, এটা মনে রাখবে তোমরা, ইংরেজিতেই মনে রাখবে। আচ্ছা, এখন এই যে আমি বললাম নর্মালটা বারবার এতক্ষণ ধরে, এটা আবার কিন্তু আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশনরা আরো কমিয়ে আনছে, সেটা কিন্তু আমরা এখনো এটা আমরা মেনে নেই না। আমরা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটা বলেছে সেটাই ফলো করি, বাট জানা থাকলো যে এটিএ, দ্যাট ইজ আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অনুযায়ী আপার লিমিট ইজ 5.6 মিলিমোল পার লিটার। তাইলে আমরা কিন্তু নর্মালটা যেটা বলেছি আমি, এটা কিন্তু আমরা সবাই মনে রাখবো, একটু কষ্ট করেই মনে রাখবে। আচ্ছা, এখন আসুন টাইপ হচ্ছে, আমরা ডায়াবেটিস মেলিটাসকে 4টা টাইপে ক্লাসিফাই করি। টাইপ 1 ডায়াবেটিস মেলিটাস, টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস, জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস এবং সেকেন্ডারি ডায়াবেটিস মেলিটাস। এখন যেটা টাইপ 1 ডায়াবেটিস মেলিটাস, সেটা হচ্ছে, আগে এটাকে বলা হতো ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস। এই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে ডিস্ট্রাকশন অফ বিটা সেল অফ প্যানক্রিয়াস হয়ে এটা ঘটে যায়, এবং এটা ইডিওপ্যাথিক হতে পারে অথবা ইমিউন মেডিয়েটেড হতে পারে। টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস, উই আর মোর কনসার্ন about this one. এটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স ডিউ টু obesity or insulin receptor defect or due to desensitization of beta cell of pancreas to glucose. তাহলে এখানে একটা কথা কিন্তু তোমরা, আমরা এটাকে অনেক বেশি মনে রাখবো, টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস ইজ মোর কমন ইন দ্য ওয়ার্ল্ড, এবং এখানে ইনসুলিন রেজিস্ট্যান্স আইআর এই কথাটা পেলাম আমরা। এখানে একটা ঘটনা ঘটছে যে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যায়, সেই জন্য এটা ডেভেলপ করে। আচ্ছা, তারপরে আসো যে জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস। দেখা যায় যে একজন মহিলা প্রেগনেন্সিতে ডায়াবেটিস মেলিটাসের ডায়াগনোস হলেন। এই মহিলা, তার যখন উনি প্রেগনেন্ট ছিলেন না তখন ওনার কখনোই ডায়াবেটিস ছিল না, এখন উনি প্রেগনেন্ট এবং তার ব্লাড গ্লুকোজ লেভেল করে দেখা গেল যে শি ইজ প্রেগনেন্ট। এটা হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস, এবং এটাও কিন্তু একটু ইম্পর্টেন্ট, যাদের জেস্টেশনাল ডায়াবেটিস থাকে তাদেরকে আমরা মনে রাখবো, কারণ ভবিষ্যতে চান্স থাকে তাদের ডায়াবেটিস ডেভেলপ করার। এরপরে সেকেন্ডারি ডায়াবেটিস মেলিটাস, এটা আমি একটু তাড়াতাড়ি বলে যাই। এখানে গদবাঁধা কতগুলি জিনিস মনে রাখতে হবে, বেশিরভাগই আমাদের এন্ডোক্রাইন সিস্টেম রিলেটেড, ডিউ টু সাম আদার কজেস। সেকেন্ডারি যেহেতু, সেকেন্ডারি মানে কি, একটা প্রাইমারি কিছু কজ আছে, তারপরে দেখা যাচ্ছে যে এখানে সেকেন্ডারি ডায়াবেটিস মেলিটাস ডেভেলপ করেছে। কোন কোন ক্ষেত্রে, যেমন হাইপার থাইরয়েডিজম, কুশিং সিনড্রোম, অ্যাক্রোমেগালি,
তারপর ডিজিজ অফ দ্য এক্সোক্রাইন প্যানক্রিয়াস, যেমন প্যানক্রিয়াটাইটিস হলেও হতে পারে। আচ্ছা, ক্রনিক লিভার ডিজিজ লাইক সিরোসিস অফ লিভার। আর জেনেটিক কিছু কন্ডিশন আছে, যেমন ডাউন সিনড্রোমের যে ইন্ডিভিজুয়াল থাকে তাদের কিন্তু দেখা যায় যে ডায়াবেটিস মেলাইটাস ডেভেলপ করে। আর ড্রাগ অ্যাবিউজের জন্য হতে পারে, যেমন কর্টিসল, ওরাল কন্ট্রাসেপটিভ, এই ক্ষেত্রে হতে পারে। আমরা 4টা ক্লাসিফিকেশন জানলাম ডায়াবেটিস মেলাইটাসের। এখন আসো ডিফারেন্স বিটুইন টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস এবং টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস। আচ্ছা, তোমরা এখন একটু মন দিয়ে শোনো, স্লাইড দেখাচ্ছে, একটু খেয়াল করে শোনো। সেটা বলছি যে আমরা টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস এবং টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, তাই তো, এই দুটোর পার্থক্য জানবো আমরা, রাইট? জি ম্যাম। আচ্ছা, এখন তোমরা এখন স্ক্রিন দেখাচ্ছে, একটা কল্পনা, নিজে নিজে কল্পনা করো যে তুমি একটা রিসার্চের কাজে এক জায়গায় গিয়েছো, হ্যাঁ, গিয়ে সেখানে দেখছো কি ডায়াবেটিক পেশেন্টকে আসতে বলেছো, সব ডায়াবেটিক পেশেন্ট, ঠিক আছে। তুমি দেখলা যে তোমার যে অ্যাসিস্ট্যান্ট ছিল তারা না দুটো ভাগ করে রেখেছে, তোমাকে দেখিয়ে বলছে যে স্যার বা ম্যাডাম, এই যে এরা একটা গ্রুপ, এরা একটা গ্রুপ। তুমি বলে দিয়েছো যে আমাকে টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস এবং টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস ইন্ডিভিজুয়াল আলাদা করে দিবে। এখন তুমি ফার্স্ট টাইম ঢুকে জিনিসটা নিয়ে কাজ করছো, তুমি দেখবে কি যে একটা গ্রুপে খুব বেশি হলে 20 জন, 20%, 20 ইন্ডিভিজুয়াল। তুমি বলে দিয়েছিল যে 100 জন রাখবে, টোটালি 100 জন রাখবে, তা ওরা রেখেছে, একদিকে রেখেছে খুব বেশি হলে তোমার কাছে মনে হচ্ছে 20, ওকে, আরেক দিকে দেখা যাচ্ছে 80-র মতন। ভালো কথা, যেখানে 20-র মতন মানে কম আছে নাম্বারে, তারা তুমি দেখছো তাদের বয়স কম, তারা হচ্ছে লেস দ্যান 40 ইয়ার্স, মানে কম বয়সী, এজটা কম তাদের, ঠিক আছে। আর যারা বেশি বেশি আছে, বললাম যে অ্যাবাউট 80%, তারা কিন্তু বেশ বয়স বেশি তাদের, এবং তারাই কিন্তু মোটাসোটা, ওবেস অথবা ওভারওয়েট। কারা? যারা বেশি জন ছিল, তাদের বয়সও বেশি, তাদের ওজনও বেশি এবং সংখ্যাও বেশি। এটা একটা গ্রুপ দেখেছো। আরেকটা গ্রুপকে দেখেছো সংখ্যায় কম, লিন অ্যান্ড থিন, এবং দেখা যাচ্ছে যে এই মানুষগুলির বয়সও কম। এখন তোমার দেখা শেষ, দেখার কাজ শেষ, এখন তুমি কথা বলবে। কথা যখন বলছো তখন যারা লিন অ্যান্ড থিন তাদেরকে জিজ্ঞেস করছো যে আপনাদের পরিবারে কি ডায়াবেটিস আছে? তারা বলবে তেমন না, ঠিক আছে। আচ্ছা, গেলা অন্য গ্রুপের কাছে, জিজ্ঞেস করেছো যে আপনাদের পরিবারে কি ডায়াবেটিস আছে? হ্যাঁ হ্যাঁ, অনেক অনেক, আমার মার আছে, নানির ছিল, দাদির ছিল, সাপোজ টু বি। হ্যাঁ, কথার মধ্যে আরেকটা জিনিস পেয়ে গেলা। এরপরে তুমি জিজ্ঞেস করবে যে ওরা বুঝবে না তো যে কিটোজেনেসিস কি হয়েছিল, কিটো মানে ওরা তো, তুমি যদি মেডিকেল টার্ম ব্যবহার করো ওরা তো বুঝবে না। তাইলে তুমি যেটা করবে সেটা হচ্ছে জিজ্ঞেস করবে যে আপনি কি কখনো ডায়াবেটিসের জন্য কিটোসিস এরকম কোনো অসুখের নাম শুনেছেন বা আপনার হয়েছিল? যারা লিন অ্যান্ড থিন গ্রুপ তারা বলবে যে হ্যাঁ, আমার তো প্রায় এরকম, আমি কমাতে চলে গেছি নাকি এরকম শুনেছি, বা আমার আত্মীয় স্বজনের মধ্যে আছে। কিন্তু যারা লার্জার গ্রুপ ছিল উইথ মোর এজ, মোর ওয়েট, তারা বলবেন না, কই আমাদের তো কখনো এরকম কিটোসিস এরকম কোনো ঘটনা জানা নাই। তাহলে এটা তুমি কথা বলে জেনে গেছো তোমরা, ঠিক আছে। 3টা জিনিস দেখেছো, 2টো কথা দিয়ে জেনেছো। এখন তুমি কি করবে? এখন তুমি কিছু পরীক্ষা নিরীক্ষা করবে। পরীক্ষা নিরীক্ষা করে তুমি দেখছো যে তাদের বিটা সেল যারা টাইপ 1-এ ছিল, এখনো তুমি টাইপ 1 এখনো জানোনি, কিন্তু আমি এখন বলে দিচ্ছি যে যারা কম সংখ্যায় ছিল, বলেছে যে পরিবারে বেশি হয়নি, তারা ছিল লিন অ্যান্ড থিন, কম বয়সী, তারা হচ্ছে টাইপ 1। তুমি যখন তাদের বিটা সেলের পরীক্ষা নিরীক্ষা করছো, দেখবে যে তাদের বিটা সেল ডিস্ট্রাকশন হয়ে গেছে এবং ইনসুলিন নাই, বিটা সেল নাই, ইনসুলিন নাই। আমরা জানি যে ইনসুলিন আসে ফ্রম বিটা সেল অফ প্যানক্রিয়াস। আছে, এখন ইনসুলিনও নাই, ঠিক যেটা টাইপ 2 পেলা তাদের কিন্তু বিটা সেল ডিস্ট্রয় হয়নি, এবং তাদের ক্ষেত্রে ইনসুলিনটা কম থাকতে পারে, নর্মালও থাকতে পারে, বেশিও থাকতে পারে। এটা তুমি পরীক্ষা করেছো, হ্যাঁ, তোমার ইনভেস্টিগেশনের ফলাফল। আরো একটা ইনভেস্টিগেশন করেছো, আরো দুটো। একটা হচ্ছে ইনসুলিন সেন্সিটিভিটি দেখতে গিয়ে দেখেছো টাইপ 1-এর তো সেন্সিটিভিটি নিয়ে কোনো সমস্যা নাই, আসলে তো তার ইনসুলিনই নাই,
তার সেন্সিটিভিটি নিয়ে কোনো সমস্যা নেই, নর্মাল সেন্সিটিভিটি সে শো করছে। বাট যেটা টাইপ 2 তাদের ক্ষেত্রে তুমি ইনসুলিন সেন্সিটিভিটি কম পাবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো খুব স্ট্রং একটা পরীক্ষার মধ্যে, সেটা হচ্ছে আমরা অটো অ্যান্টিবডি দেখব। যেটা টাইপ 1 সেটাতে অটো অ্যান্টিবডি পজিটিভ থাকবে, টাইপ 2 তে থাকবে না। হয়ে গেল, তাহলে তোমার ডায়াগনোসিস হয়ে গেল, তুমি জেনে গেলে। এখন তো ওই লোকগুলি বলবে যে আপনারা ডেকেছেন, আমরা এসেছি, এখন কিছু পরামর্শ দেন কি করব। যখন টাইপ 1 এর পিপলকে পাবে তাদেরকে বলে দিবে যে আপনার তো আর কিছু করার নাই, আপনাকে ইনসুলিনই নিতে হবে, আপনার তো শরীর থেকে ইনসুলিন আসেই না, ইনসুলিন যারা দিত তারাই নষ্ট হয়ে গেছে, আপনি ইনসুলিন নিতে হবে। তাহলে ট্রিটমেন্টে আমরা কি পাচ্ছি? ইনসুলিন। আর যারা হচ্ছে টাইপ 2 তাদেরকে কারো কারো ক্ষেত্রে ডায়েট কন্ট্রোল দিয়ে ঠিক হয়ে যাবে, কেউ কেউ এক্সারসাইজ করবে ঠিক হয়ে যাবে, কারো কারো ক্ষেত্রে মুখে ওষুধ খাবে, ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট খাবে, সেটা দিয়েও ঠিক হয়ে যাবে। অথবা যদি দেখা যায় যে হচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা ইনসুলিনটা প্রেফার করতে পারি। তাহলে আমরা টাইপ 1 এবং টাইপ 2 কিন্তু ডিফারেন্সটা এখান থেকে জেনে গেলাম। যেমন প্রিফারেন্সটা টাইপ 1 এ 10 to 20%, তোমরা কি বুঝেছো, জেনেছো? আচ্ছা, তারপরে এজ অনসেটটা লেস দ্যান 40, এবং এই জন্য এটাকে জুভেনাইল বলা হয়। আর 2টা হচ্ছে 40 থেকে বেশি, ম্যাচুরিটি অনসেট। নিউট্রিশনাল স্ট্যাটাসে টাইপ 1টা আন্ডারনারিশড, যে বলেছি, লিন এন্ড থিন। আর টাইপ 2তে ওভারওয়েট ওবেস, জেনেটিক প্রিডিসপোজিশন সেটা হচ্ছে মডারেট ইন টাইপ 1 আর সিভিয়ার হচ্ছে ইন টাইপ 2। তারপরে ইনসুলিন সেন্সিটিভিটি নর্মাল থাকবে 1 এ, 2তে হচ্ছে ডিক্রিজড, ডিফেক্ট হচ্ছে বিটা সেল ডিস্ট্রাকশন, 2তে বিটা সেল নট ডিস্ট্রয়েড, ইনসুলিন স্ট্যাটাস অ্যাবসলিউটলি ডেফিসিয়েন্সি। আর টাইপ 2তে লেস ইনসুলিন, নর্মাল, অর ইভেন ইট মে বি মোর। অটো অ্যান্টিবডি পজিটিভ এবং নেগেটিভ। কিটোসিস কমন ইন টাইপ 1, রেয়ার ইন টাইপ 2। ট্রিটমেন্ট বলেছি যে ইনসুলিন ইন কেস অফ কোর্স অ্যাবসলিউটলি ইনসুলিন ফর টাইপ 1 ডায়াবেটিস মেলাইটিস, এবং যেটা টাইপ 2 সেক্ষেত্রে ডায়েট কন্ট্রোল, এক্সারসাইজ, ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট অর ইনসুলিন। আচ্ছা, অটো অ্যান্টিবডিটা কি? অটো অ্যান্টিবডি দেখা, এটা অটো অ্যান্টিবডিটা না তোমার জানা কোনো কিছু নাই, এটা আমাদের বডিতে একরকমের অ্যান্টিবডি যেটা অটো ইমিউন প্রসেসের একটা অংশ হিসাবে হয়, সেটাই হচ্ছে অটো অ্যান্টিবডি। এটা হচ্ছে কপাল, এটা হচ্ছে ভাগ্য। হ্যাঁ, যখনই কারো দেখবে যে এটার অটো অ্যান্টিবডির জন্য এটা হচ্ছে, তখন বুঝে নিবে যে তার ভাগ্যটার জন্য হচ্ছে। আচ্ছা, এইখানে এই স্লাইডটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স, এটা আমি তোমাদের 10:30টায় ক্লাস না। আচ্ছা, এটা আমি একটু তাড়াতাড়ি বলে দিই। হ্যাঁ, এটা তোমরা পড়েও নিতে পারবে। ইনসুলিন রেজিস্ট্যান্স যেটা আমরা বলি আইআর, সেটা কি হয় জানো? এটা হচ্ছে ইনসুলিন থাকে ঠিকই, কিন্তু টার্গেট যে টিস্যু সে না ওই ইনসুলিনের রেজিস্ট্যান্স শো করে, সে ওটার ইনসুলিনের এফেক্টটাকে নিতে চায় না, কাজ করতে চায় না। এটাকে বলা হয় রেজিস্ট্যান্স টু টার্গেট টিস্যু টু দ্য এফেক্ট অফ ইনসুলিন। কতগুলি কজ আছে, এগুলি গদবাধা, যেমন ওবেসিটি, কুশিং সিনড্রোম, অ্যাক্রোমেগালি, জাইগ্যান্টিজম, পলিসিস্টিক ওভারি ডিজিজ, এটা আজকাল অনেক কমন। এবং কনসিকোয়েন্স অফ আইআর, ইট ইজ ইম্পর্টেন্ট যে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস হবে। তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স যদি শর্ট নোট আসে আমরা পারবো যেটা কি, এটা হচ্ছে রেজিস্ট্যান্স অফ টার্গেট টিস্যু টু দ্য এফেক্ট অফ ইনসুলিন, এবং কজ আছে কতগুলি, আর কনসিকোয়েন্সটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস। আচ্ছা, এতক্ষণ যেটুকু বলেছি তোমরা কি বুঝেছো? আমি একটু হয়তো ফার্স্টে গিয়েছি। জি ম্যাডাম, আচ্ছা, বুঝতে পারছি। এখন আসো, একটা হচ্ছে নর্মাল ব্লাড গ্লুকোজ লেভেল, আমি বলেছিলাম যে ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখন যেটা বলবো এটাও ইম্পর্টেন্ট তোমাদের জন্য, সেটা হচ্ছে যে ডায়াগনোসিস অফ ডায়াবেটিস মেলাইটাস। এটা তোমরা যতদিন ডাক্তার হিসাবে সার্ভিস দিবে ততদিন জানা থাকতে হবে, কিন্তু এটা অনেক সময় টাইম টু টাইম অনেক সময় এগুলি চেঞ্জ হয়, এটা রিসার্চ করে তারপর এস্টাবলিশ করে। তা আপাতত এটাই মনে রাখো যে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া অফ ডায়াবেটিস মেলাইটাস, ঠিক আছে? এতে দেখো ফাস্টিং ব্লাড গ্লুকোজ কনসেন্ট্রেশন হচ্ছে ইজুগাল টু অর মোর দেন 7.0 মিলিমোল পার লিটার। আমি কিন্তু আবারও বলছি, আমি কিন্তু তোমাদেরকে ওই কনভেনশনাল যে ইউনিট ওটা বলবো না, ঠিক আছে? এটা লেখা আছে বা তোমরা দেখে নিবে, আর 18 দিয়ে গুণ দিবে। আচ্ছা, তাহলে ফাস্টিংটা যদি আমি জানি যে 7 অথবা মোর দ্যান 7 হয়, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে তুমি বলে দিতে পারবে যে ডায়াবেটিক। আচ্ছা, র্যান্ডম করেছো, র্যান্ডমটা যদি 11.1 মিলিমোল পার লিটার হয় অথবা তার চেয়ে বেশি হয়,
তাহলে তুমি বলে দিবে যে এটা হচ্ছে ডায়াবেটিক। একটা কি বলেছি, খালি পেটে ফাস্টিং ইজ ইকুয়াল টু অর মোর দেন 7.0 মিলিমোল পার লিটার, র্যান্ডমটা হচ্ছে মোর অর ইকুয়াল টু 11.1। কেউ আমরা এটা ভুলবো না। কি ভুলবো না? খালি পেটে 7, ভরা পেটে বা র্যান্ডমলি 11.1। এটা আমরা কিছুতেই ভুলবো না, ঠিক আছে? আর একটা 2 আওয়ার্স পোস্ট লোড বলা হয়, যে তুমি দিয়েছো গ্লুকোজ, তারপরে সেটা কিন্তু র্যান্ডমের সমান, এটা কষ্ট হবে না মনে রাখতে, ইকুয়াল টু অর মোর দেন 11.1 মিলিমোল পার লিটার। এই যে 3টা কথা বলেছি, তার মধ্যে প্রথম 2টা বিশেষ করে একদম আমরা ভুলবো না, ঠিক আছে? আর পরে দেখো কিছু সাইন সিমটম বলেছি, কারণ এটা তোমাদের জানা থাকা ভালো। যেমন কি হবে? পলিউরিয়া হবে। পলিউরিয়া আমরা জানি কি, পলিডিপসিয়া মানে মোর অ্যান্ড মোর থার্স্টি হয়ে যাবে। পলিফেজিয়া, তার বেশি খিদা লাগবে, বেশি খেতে চাইবে। ফ্যাটিক মানে একদম ক্লান্ত হয়ে যাবে। ব্লাড ভিশন, ঝাপসা দেখবে। সোর্স ডু নট হিল, তার যে বিভিন্ন ক্ষত সেগুলি দেখা যাচ্ছে সারবে না। আচ্ছা ম্যাম, একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। ম্যাম, ফাস্টিং ব্লাড গ্লুকোজ কনসেন্ট্রেশন, এখানে ম্যাম ফাস্টিং এর কন্ডিশন গুলো কি কি? হ্যাঁ, খুব ভালো কথা বলেছো। ফাস্টিং এর কন্ডিশন হচ্ছে তোমাকে মিনিমাম এক কন্ডিশন বলি না, ফাস্টিং মানে খালি পেট। এখন খালি পেট কতক্ষণের? হ্যাঁ, এটা হচ্ছে মনে করবে যে, মনে রাখবে যে মিনিমাম 8 আওয়ার্স, ঠিক আছে? 8 আওয়ার্স। অনেক সময় অনেকে বলবে 10 আওয়ার্স এর মতন, কোনো অসুবিধা নাই। আর এটা কিন্তু তোমরা এতদিন যা পড়েছো এটার থেকে রিলেটেড সব কথা চলে আসতেছে। কেন জানো? তোমরা যে পড়েছো যে ডাইজেশন, অ্যাবজর্পশন, তারপরে ব্লাডে থাকছে, তারপরে চলে যাচ্ছে, এগুলি মিলিয়ে মিলিয়ে যেই সময়টা লাগে আমাদের, সেটা বোঝানোর জন্য আমরা এই ফাস্টিংটাকে কনসিডার করি, ঠিক আছে? এটাকে আমরা নিয়ে আসছি, কারণ আমরা জেনেছি যে খাওয়ার পরে এই হয় সেই হয়, যার জন্য আমাদের যেটা একটা স্ট্যান্ডার্ড জানতে হবে, ধরতে হবে, সেটার জন্য আমরা ফাস্টিংকে নিয়েছি এবং র্যান্ডমকেও আমরা কনসিডার করেছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে ফাস্টিং আর র্যান্ডম তোমাদের ক্লিয়ার? জি ম্যাম। আর ম্যাম, 8 আওয়ার্স এর মধ্যে কোনো পানি বা কোনো মানে পানি খাওয়া যাবে। পানি, শোনো, পানি খাওয়া যাবে, কিন্তু মানে তুমি একজন মানুষকে বলবে কি যে আপনার তো ফাস্টিং কন্ডিশনে আপনার এই টেস্ট করব, আপনি কিছু খাবেন না, এটা বললে মানুষ আসলে বোঝে না। মানুষ অনেক মানে থার্স্টি থাকে, পানিটাও খাবে না, জিহ্বা একদম শুকিয়ে যায়। নো, সে তাই বলে তাকে তুমি ঢকঢক করে যে আপনি বেশি বেশি পানি খাবেন, না না, আপনি পানি খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। মানে তুমি আবার অ্যাডভাইস করবে না, তাহলে তার অন্য সিমটম নিয়ে চলে আসবে, ঠিক আছে? কিন্তু পানি, কিন্তু ওয়াটার আমাদেরকে এই ক্ষেত্রে আসলেই আমাদের গ্লুকোজ লেভেলটাকে সে কোনো রকম চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, আমি এই জায়গাটা আবার বলছি, এই যে ফাস্টিংটা কত বলেছি, ইকুয়াল টু অর মোর দ্যান 7, র্যান্ডমটা কত বলেছি, 11.1 অর মোর মিলিমোল পার লিটার। ইউনিট কিন্তু ভুল করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, এখন তোমরা একটু জিনিস খেয়াল করো, এটা 7 আর এটা হচ্ছে 11.1, ঠিক আছে? এখন আমরা যদি প্রথমটায় যাই, আমরা যে নর্মাল বলেছিলাম, নর্মালে আপার লেভেলটা ছিল, লোয়ার লেভেল তো আমরা জানি, কিন্তু আপার লেভেলটা ছিল 6, ঠিক আছে? আর র্যান্ডমে ছিল 7.8, রাইট? ফাস্টিং এর, হ্যাঁ, ফাস্টিং এর আপার লেভেলটা কত? 6। র্যান্ডমের আপার লেভেলটা কত? 7.8 হলো। এখন আমি তোমাকে আবার এখানে এসে বলছি, এখানে দেখো, খেয়াল করো, হ্যাঁ, এটা কত বলেছি, মানে 3.5 তো লোয়ার মনে আছে তোমাদের মনে, আমি বলছি এটা আপার লেভেল, ম্যাক্সিমাম কত? 6, তাই তো? জি ম্যাডাম। জি ম্যাম। আর র্যান্ডমে আপার লেভেল 7.8। আচ্ছা, এই 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 দুটো মনে রাখো একটু, হ্যাঁ? মনে রেখে চলো আমরা চলে যাই এইখানে। এখন এখানে বলছি যে ফাস্টিং ব্লাড গ্লুকোজ লেভেল যদি আমাদের 7 অর মোর হয় মিলিমোল পার লিটারে, তাইলে বলছি ডায়াবেটিক। ওইখানে কত ছিল? আপার লেভেল 6, হ্যাঁ, মনে আছে? আচ্ছা, এখানে আবার আমি কি বলছি যে ইকুয়াল টু আর মোর দ্যান 7 হলে ডায়াবেটিক, এটা মনে রাখো তোমরা। তারপরে র্যান্ডমে ওইখানে তোমার ছিল, আমি বলে দিচ্ছি, মনে করো 7.8 মিলিমোল পার লিটার, এখানে এসে বলছি 11.1 মিলিমোল পার লিটার। খেয়াল করছো? জি ম্যাডাম, মাঝখানে একটা গ্যাপ আছে। হ্যাঁ, এই যে একটা গ্যাপ হয়ে গেল, হ্যাঁ।
এখন এই যে গ্যাপ হয়ে গেল, এটা আমি একটু পরেই তোমাদেরকে এই বিষয়ে বলবো, কিন্তু এই জায়গাটা একটু মনে রাখো কষ্ট করে, এই লেভেলগুলো একটু মনে রাখো। হ্যাঁ, আচ্ছা, এখন মনিটরিং অফ ডায়াবেটিক পেশেন্ট, এটা একটা অন্য কথা, কিন্তু এটাও একটা দরকারি কথা, আজকাল এটা করাও হয়। মনিটরিং করার জন্য done by measurement of glycosylated hemoglobin, that is hemoglobin A1C concentration in the blood. এই hemoglobin A1C concentration in the blood এ নর্মালি আমরা আশা করব যে 4% থেকে, এটা পার্সেন্টেজে বলা হয়, হ্যাঁ, 4% থেকে 6% অফ টোটাল হিমোগ্লোবিনে আমরা আশা করব যে হিমোগ্লোবিন A1C-টা থাকবে। এবং আসলে যদি তুমি একটা লেভেল বলতে চাও, একটা মান বলতে চাও, তাহলে 5.7, less than 5.7%। আমরা কি বলছি আবারও বলি, এটা হচ্ছে গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন। হ্যাঁ, সেটা হিমোগ্লোবিন A1C নামে আমরা চিনি। এটা আমাদের নর্মালি থাকে সার্কুলেশনে, টোটাল যে হিমোগ্লোবিন আছে তার 4 থেকে 6% পর্যন্ত থাকতে পারে। এটা হচ্ছে নর্মাল, কিন্তু যখনই এটা বেড়ে যায় তখনই বুঝবে যে এটা অ্যাবনর্মাল এবং এটা আলটিমেটলি হাইপারগ্লাইসেমিক কন্ডিশন। এই যে আমি 4% থেকে 6% বলছি, এই পার্সেন্টটা দেখা গেছে যে এই 1% হিমোগ্লোবিন A1C is equal to 2 মিলিমোল পার লিটার গ্লুকোজ ইন ব্লাড। মানে ধরো একজনের 6 ছিল, হ্যাঁ, 6 ছিল, তার যদি 7 হয়ে যায়, 7 হয়ে যায় পার্সেন্টেজ, এখানে তার মিলিমোল অফ গ্লুকোজটা পার লিটারে বেড়ে যাবে 2। এইটা গেল। এখন এই যে আমরা যে বলছি, হঠাৎ করে কেন যেন আমরা হিমোগ্লোবিন A1C নিয়ে কথা বলা শুরু করেছি, তাই না? যে এটাকে এতক্ষণ তো চলছিল ভালোই, ব্লাড গ্লুকোজ দেখছিলাম, কিন্তু হিমোগ্লোবিন A1C-টা আমাদেরকে বেশি হেল্প করে। বেশি হেল্প করে মানে হচ্ছে দেখা গেছে যে হিমোগ্লোবিন A1C, হ্যাঁ, আমি তোমাদেরকে আরেকটা পরের স্লাইডটা একটু বলে আসি। আচ্ছা, আমরা পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন পড়েছিলাম, মনে আছে আমাদের? পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন, কতগুলি কোভ্যালেন্ট মডিফিকেশন ছিল না? কি ভুলে গেছো সবাই? তোমরা কি আছো নাকি নাই? ইয়েস ম্যাম। হ্যাঁ, আমরা পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন একটা টার্ম পড়েছিলাম, সেখানে ছিল কোভ্যালেন্ট মডিফিকেশন। সেখানে আমরা হাইড্রক্সিলেশন, গ্লাইকোসাইলেশন, ফসফোরাইলেশন এভাবে পড়েছিলাম কতগুলি কথা, কার্বক্সিলেশন মনে আছে পড়েছিলাম। ওইখানে যে গ্লাইকোসাইলেশন পড়েছিলাম, যে গ্লুকোজ এসে মানে জয়েন করে, সেটাই কিন্তু আসলে এই আমরা এখন যেটা বলছি গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন, সেই ঘটনাটা ঘটায়। মানে হচ্ছে পোস্ট ট্রান্সলেশনাল নন এনজাইমেটিক, এটা গ্লুকোজ এসে লাগে কোথায়? বিটা গ্লোবিন চেইন অফ অ্যাডাল্ট হিমোগ্লোবিন, যার জন্য তুমি এই হিমোগ্লোবিন A1C পাও। আবারও বলছি, এটা কিছুই না, বিটা গ্লোবিন চেইন। বিটা গ্লোবিন চেইন তো কি? অবশ্যই প্রোটিন। হ্যাঁ, যখন তৈরি হয়ে গেল ট্রান্সলেশন দিয়ে, তারপরে তার কাছে এসে গ্লুকোজ এসে লাগে, তারপরে যেটা তৈরি হয় দ্যাট ইজ হিমোগ্লোবিন A1C। এবং এই যে হিমোগ্লোবিন A1C তৈরি হচ্ছে, এটা কিন্তু ডিরেক্টলি প্রপোর্শনাল কিসের সাথে? টু দ্য এক্সপোজার ইন গ্লুকোজ। কার এক্সপোজার? আরবিসি। মানে আরবিসি যত বেশি গ্লুকোজকে পাবে, তার তত বেশি এই হিমোগ্লোবিন A1C তৈরি করে ফেলবে। এখন আরবিসি লাইফ স্প্যান আমরা জানি, হ্যাঁ, আমরা কি জানি? 3 মাসের মতন, 3 মান্থস। তাহলে ঘটনাটা কি দাঁড়াচ্ছে? যে ইট রিফ্লেক্টস প্রিভিয়াস 3 মান্থস ব্লাড গ্লুকোজ লেভেল অ্যান্ড ডাজ নট শো ডেইলি ফ্ল্যাকচুয়েশন। তোমরা কি এই কথাগুলি বুঝতে পারলে আমার আমি কি বলেছি? এখন আমি হিমোগ্লোবিন A1C নিয়ে কথা বলেছি, তোমরা কি বুঝতে পেরেছো? যেটা হচ্ছে আরবিসির ক্ষেত্রে ঘটে, এবং দেখা যাচ্ছে যে আরবিসির লাইফ স্প্যান যেহেতু 3 মান্থস, সেজন্য এটা 3 মান্থসের সিচুয়েশনটাকে রিফ্লেক্ট করে। আচ্ছা, তাহলে আমরা আবার ফেরত যাই যেটার ইম্পর্টেন্স।
ইম্পর্টেন্স হচ্ছে, এটার ইম্পর্টেন্স হচ্ছে প্রগনোস্টিক ভ্যালু আছে, মানে ডায়াবেটিক পেশেন্ট তুমি ট্রিটমেন্ট দিচ্ছ, সে ভালো হচ্ছে কি হচ্ছে না সেটা জানার জন্য তোমার হেল্প হবে, এবং রিকমেন্ডেড ফর ডায়াগনোসিস অফ টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস অ্যান্ড প্রি ডায়াবেটিস অলসো। ঠিক আছে? কি তোমাদের কোনো সারা শব্দ পাচ্ছি না, তোমরা কি শুনতে পাচ্ছ? জি ম্যাম, Yes, শুনতে ma'am. পাচ্ছি। আচ্ছা আচ্ছা, এখন আমি চলে যাব একটু দরকারি, দেখো প্রি ডায়াবেটিস, ইট ইজ দ্য স্টেজ হোয়েন ব্লাড গ্লুকোজ লেভেলস আর হায়ার দ্যান নর্মাল। কি দাঁড়ালো? ইট ইজ দ্য স্টেজ হোয়েন ব্লাড গ্লুকোজ লেভেলস আর হায়ার দ্যান নর্মাল বাট নট হাই এনাফ ফর ডায়াগনোসিস অফ ডায়াবেটিস। তাহলে কি ঘটনাটা ঘটলো, তোমরা স্লাইড না দেখে আবার শোনো মন দিয়ে। সেটা হচ্ছে, আমরা বলেছিলাম যে নর্মাল ব্লাড গ্লুকোজ লেভেলের ফাস্টিং কন্ডিশনে আপার লেভেল ছিল 6 এবং র্যান্ডম কন্ডিশনে আপার লেভেল ছিল 7.8 মিলিমোল পার লিটার, এটা বলেছি। পাশাপাশি আমরা ডায়াবেটিক বলার জন্য বলেছি ইজুগাল টু অর মোর দ্যান 7 এবং ইন ফাস্টিং কন্ডিশন, এবং র্যান্ডমে আমরা 11.1 মিলিমোল পার লিটার অর মোর দ্যান যদি হয় তাহলে ডায়াবেটিক, এটা বলেছি তো, তাই না? তাইলে এই যে 6 বলেছি নর্মালের ভিতরে থাকবে, 7 বলছি ফাস্টিং কন্ডিশনে, 7 এর উপরে গেলে ডায়াবেটিক। হ্যাঁ, এবং র্যান্ডমের ক্ষেত্রে ওইখানে বলে আসছি 7.8 এর ভিতরে থাকতে হবে, এখানে বলছি 11.1 এর উপরে উঠতে হবে। তাহলে মাঝখানে যে গ্রুপগুলি তারা কি করবে, তাই না? দেখো তোমাদের মনে কোশ্চেন আসছে না কেন? আমরা নর্মাল ব্লাড গ্লুকোজ লেভেলের আপার লেভেলগুলি যা বলেছি, ডায়াবেটিক লেভেল কিন্তু ঠিক সেটাই থেকে শুরু হচ্ছে না, হচ্ছে কি? নো ম্যাম। হ্যাঁ, সেই জন্যই আমি একটা জিনিস তোমাদেরকে বলবো, যে তোমাদের কাছে 3 জন পেশেন্ট আসছে, হ্যাঁ, আসার পরে একজনের, 3 জনই সাপোজ ফাস্টিং, হ্যাঁ, দেখা গেল যে ফাস্টিং কন্ডিশনে একজনের ব্লাড গ্লুকোজ লেভেল, সে বলছে তার আসছে 4 মিলিমোল পার লিটার, একজন এসে বলছে ফাস্টিং কন্ডিশনে তার ব্লাড গ্লুকোজ লেভেল হচ্ছে 8 মিলিমোল পার লিটার। প্রথম জন যখন বললো 4 মিলিমোল পার লিটার, তুমি বলবে আপনি ভালোভাবে টেস্ট করেছেন, ঠিক আছে, আপনার ডায়াবেটিস নেই, আপনি চলে যান। আরেকজন ফাস্টিং এসে বললো যে তার 8 মিলিমোল পার লিটার, তুমি বলবে যে আপনার ডায়াবেটিস আছে, আপনাকে মেজার নিতে হবে, আপনাকে প্রিকশন নিতে হবে। কিন্তু একজন বেচারা ফাস্টিং কন্ডিশন করে এসে 6.5 মিলিমোল পার লিটার পেয়েছে, তার সাথে তুমি কন্টিনিউ কথা তখন বলবে না, বলবে যে আপনি বসেন, আপনার সাথে আমার বেশি কথা বলতে হবে। তাহলে দুজন তো চলে গেল, একজন চলে গেল ডায়াবেটিসের মেজার নিয়ে, আরেকজন চলে গেল খুশি হয়ে তার ডায়াবেটিস নেই। কিন্তু যে বেচারা 6 ফাস্টিং এ বলছি 6.5 মিলিমোল, তাকে তুমি বসিয়ে রেখেছো, বসিয়ে রেখে এখন তুমি তার সাথে কথা বলবে যে আপনারটা একটু জটিল, আপনার বিষয়টা একটু কমপ্লিকেটেড, তো আমাকে এই ব্যাপারে কিছু আরো অ্যাডভাইস আপনাকে দিতে হবে এবং আমাকে কনফার্ম করতে হবে। এই যে মানুষটা না নর্মাল না ডায়াবেটিক, এই মানুষটা ফাস্টিং এবং র্যান্ডমে যদি হয় 7.8 থেকে বেশি এবং 11.1 এর নিচে যদি হয় এরকম কোনো ইন্ডিভিজুয়াল, তাকে তুমি আবার স্পেশাল কেয়ার নিয়ে তারটা তুমি ডিসিশন দিবে। এই যে গ্রুপগুলি তারাই হচ্ছে প্রি ডায়াবেটিস, মানে হচ্ছে ইট ইস দ্য স্টেজ ওয়েন ব্লাড গ্লুকোজ লেভেলস আর হায়ার দ্যান নর্মাল বাট নট হাই ইনাফ ফর ডায়াগনোসিস অফ ডায়াবেটিস। এই ক্ষেত্রে আমরা দুটো গ্রুপ পাই, একটা হচ্ছে IFG, দ্যাট ইজ ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ, IGT, দ্যাট ইজ ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স। হ্যাঁ, এবং এদেরকে আমরা কিভাবে ডায়াগনোসিস করে কনফার্ম করব? ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট দিয়ে, OGTT দিয়ে আমরা এটা কনফার্ম করব। প্রি ডায়াবেটিসের জন্য ইম্পর্টেন্স হচ্ছে, pre-diabetic persons are at risk of developing diabetes mellitus. Pre-diabetic persons are at risk for heart disease, stroke. Help, number 3 দেখো, help people at risk to be careful as physical activity and weight loss of obese individual may help to reduce risk. এটা গেল ইম্পর্টেন্স অফ প্রি-ডায়াবেটিস। আচ্ছা, আমি তোমাদেরকে একটা কথা বলি, হ্যাঁ, আমরা পড়ানোর সময় অনেক সময় বলি তো যে এটা ইম্পর্টেন্ট, আসলে যা কিছু পড়বে সবই যে আমাদের জানতে হবে। আমরা যা পড়াবো সেটাও জানবে, বই থেকে জানবে, কিন্তু আজকে যে আমি যেটা বলছি তোমাদেরকে ডায়াবেটিসের যা কিছু বলছি, তোমরা খেয়াল করবে বা বড়দের কাছ থেকে শুনবে যে প্রত্যেকটা অংশ কিন্তু
খুবই ইম্পর্টেন্ট। প্রি ডায়াবেটিস শর্ট নোট আসে, শর্ট নোট আসে বলে শিখবে তা না, তোমাকে জানতে হবে জিনিসগুলি। এবং আলাদা করে আইএফজি আইজিটিও শর্ট নোট আসে। তারপরে দেখো যে আমি যেটা বলে আসছি হিমোগ্লোবিন A1C, এটাও শর্ট নোট আসে। তোমরা কোশ্চেন আশা করি এতদিনে দেখে ফেলেছো। মানে প্রত্যেকটা জিনিস কিন্তু ইম্পর্টেন্ট। এখন বলো, আমি কি বেশি তাড়াতাড়ি বলছি? নো ম্যাম। নো ম্যাম। বোঝা যাচ্ছে তো? Yes, ma'am. আই এম সরি জি, ma'am. ফর ফরেনার্স। হ্যাঁ, আমি জানি না এখানে আছে কিনা, ওরা জয়েন করেছে কিনা, বাট আমার মনে হয় যে ওরা বই পড়ে ভালো ইংরেজি থেকে বুঝে নেবে। বাট আমাদের যারা বাংলাদেশি আছো, আমি মানে চাচ্ছি তোমরা একটু ভালো করে বুঝে নাও। হ্যাঁ, Ma'am, we are understanding, ma'am. Thank you so much, ma'am. সরি। Ma'am, we are understanding everything, ma'am. Oh, very nice. Thank you. Thank you. Okay. Now, acha. Now OGTT. It is again very important one. Not only for short question. You should know this very well. আচ্ছা, OGTT যেটা ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট। এখন ওই যে বলছিলাম যে একটা গ্রুপকে তুমি বসিয়ে রেখেছো যে তোমার আরো বেশি অ্যাডভাইস দিতে হবে, সেই গ্রুপটা কারা? তখন বলেছিলাম আমি যে 6 এর উপরে, মানে 6.1 থেকে 6.9 মিলিমোল পার লিটার ইন ফাস্টিং কন্ডিশন। এবং এখানে এফপিজি দেখে ভয় পেও না, এটা হচ্ছে ফাস্টিং প্লাজমা গ্লুকোজ। আচ্ছা, তারপর হচ্ছে আরবিএস। আরবিএসটা হচ্ছে র্যান্ডম যেটা, সেটা 7.8 থেকে 11.0 মিলিমোল পার লিটার। এরা হচ্ছে ইন্ডিকেটেড পারসনস। তাহলে ওজিটিটির ইন্ডিকেশন বললে, ইন্ডিকেশন মানে হচ্ছে যে কাদের ক্ষেত্রে তুমি করবে, যাদের এফপিজি 6.1 থেকে 6.9 মিলিমোল পার লিটার এবং যাদের র্যান্ডম ব্লাড গ্লুকোজ লেভেল ইজ 7.8 থেকে 11.0 মিলিমোল পার লিটার। এবং ইন দ্য মিন টাইম আমার মনে হয় যে তোমরা সবাই জেনে গেছো যে এরা কারা, ঠিক আছে, এবং কেন এরা, তাই তো? আচ্ছা, এটা গেল ইন্ডিকেশন। এখন কিছু নিয়ম কানুন আছে, দেয়ার আর সাম প্রিকশন। নাম্বার এ, 3 days আনরেস্ট্রিক্টেড ডায়েট। মানে হচ্ছে তুমি ওজিটিটি করবে, তুমি ব্লাড গ্লুকোজ লেভেল ভালো করে দেখবে, তার জন্য যে কার্বোহাইড্রেট খাওয়া বন্ধ করে দিয়ে যা খুশি তাই, এটা হবে না। নর্মাল যা খাচ্ছিল তাই, আনরেস্ট্রিক্টেড ডায়েট, তার নর্মাল ডেইলি লাইফে যা ছিল তাই, এবং সে যেন কার্বোহাইড্রেট খায় সেটাও আমরা জানবো। তারপরে কিছুক্ষণ আগে একজন জানতে চেয়েছিলেন, সেটার অ্যান্সার এখানে আছে, অ্যাটলিস্ট 8 hours ফাস্টিং, এবং নো এক্সারসাইজ, নো স্মোকিং বিফোর পারফর্মিং দ্য টেস্ট। এবং আসার সঙ্গে সঙ্গেই কিন্তু আমরা এটা শুধু এই ক্ষেত্রে না, সব ক্ষেত্রে ল্যাবরেটরিতে আমরা কিন্তু কোনো ইন্ডিভিজুয়ালকে জাস্ট কাম সিট ডাউন তারপরে তার আমরা ব্লাড ড্র করবো না। হ্যাঁ, কারণ ওই সময় মানুষের একটা স্ট্রেসফুল কন্ডিশনে কিছু লেভেল হেরফের হয়ে যায়। তো বেটার তুমি কিছুক্ষণ তাকে রেস্ট দিবে, হ্যাঁ, 30 minutes রেস্ট, এবং ডিসকন্টিনিউশন অফ মেডিকেশন দ্যাট এফেক্টস গ্লুকোজ টলারেন্স লাইক স্টেরয়েড হোয়েন পসিবল। যখন সম্ভব হবে তখন আমরা যে সমস্ত ড্রাগ আমাদের ব্লাড গ্লুকোজ লেভেলকে এফেক্ট করে তাদেরকে বন্ধ করতে বলবো। এটা আমি তাকে বলে দিব, যে বসিয়ে রেখেছি, বসিয়ে রেখে বলবো যে আপনি 3 দিন পরে আসবেন, 3 দিন আপনি এই করবেন, এমন এমন খাবেন, আপনার ডায়েট চার্ট এমন হবে, এবং যেদিন আসবেন মিনিমাম 8 hours ফাস্টিং আসবেন, উইদাউট এনি এক্সারসাইজ, স্মোকিং করবেন না, এবং আসার পরে আপনি খেয়াল করবেন যেন আমি আপনাকে অবশ্যই 30 minutes রেস্টে রাখি, বা আপনি খেয়াল করে এটা টাইমটা নেবেন। এবং যদি আপনার এটা মেডিকেশন থাকে, যদি পসিবল হয় তাহলে এটা স্টপ করে দিবেন। এটা অ্যাডভাইস দিয়ে ছেড়ে দিয়েছো তুমি ওই যে ওই গ্রুপটাকে। তারপরে আসছে সে, আসার পরে 3 দিন পরে আসছে 4th ডেতে তার প্রিপারেশন নিয়ে, তখন সে বসলো, বসার পরে রিল্যাক্সলি তার থেকে তুমি ফাস্টিং ব্লাড গ্লুকোজ নেবে, ফাস্টিং ব্লাড নিবে, ব্লাড স্যাম্পল নিবে। কিসের জন্যে? গ্লুকোজ দেখার জন্যে। হ্যাঁ, ফাস্টিং ব্লাড নিয়ে তার গ্লুকোজ এস্টিমেশনের জন্য পাঠিয়ে দিতে হবে। এরপরে একজন, আমি ধরেই নিচ্ছি, মানে আমি তোমাদেরকে এখন একটা কথা বলি, আগে একটা বলেছিলাম, আজকে আরেকটু অ্যাড করি। সেটা হচ্ছে যে আমরা যা কিছু লেভেল বলি, যদি মিন না করি, যদি স্পেসিফিক বলে না দিই, তাহলে আমরা ধরে নিব যে এটা হচ্ছে আমাদের সেরামে, আমাদের সার্কুলেশনে জিনিসটা আমরা দেখছি। ঠিক আছে, তোমাকে বলবে যান আপনি সোডিয়াম করে আসেন, তুমি কিন্তু না বললেও জানো যেটা সিরাম। যখন বলেনি তখন আমাকে এটা সিরাম ইলেকট্রোলাইটসে সোডিয়াম করতে হবে। যখন বলবে যে যান আপনি এরকম গ্লুকোজটা দেখে আসেন, তখন তোমাকে বলেনি, কিন্তু তুমি জানো যেটা আমার ব্লাডের গ্লুকোজ, এটা কিন্তু সিএসএফ এর না, এটা ইউরিনের না। ঠিক আছে, এটা একটা কথা যে আমরা বলি না, কিন্তু আমরা এটা
মেনে নেই, ধরে নেই। আরেকটা কথা আমি এখন বলছি, এখানে অ্যাড করছি, সেটা হচ্ছে যখন কোনো কথা আমরা বলবো না তখন ধরেই নিব যে এটা একজন অ্যাডাল্ট ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। যদি কিছু না মিন করি, যদি কিছু না মেনশন করি, যদি কিছু নোট না দেই, তাহলে ধরে নেব যে ইট ইজ অ্যাপ্লিকেবল ফর অ্যান অ্যাডাল্ট ইন্ডিভিজুয়াল। ওকে, আচ্ছা, তাহলে আসি আবার যে সে প্রিপারেশন নিয়ে আসছিল, আসার পরে আমরা তার ফাস্টিং ব্লাড গ্লুকোজ লেভেল জানবার জন্য ব্লাড স্যাম্পল কালেক্ট করেছি। তারপরে তাকে আমি 75 গ্রাম গ্লুকোজ, 75 গ্রাম গ্লুকোজ ইন 300 ml ওয়াটারে রেডি করে বলবো আপনি খাবেন, এবং আস্তে আস্তে খাবেন, ইনজেস্টেড ওভার 5 মিনিটস। যে এটা আপনি খুব ঢকঢক করে খুব কুইকলি এটা ইনজেকশন হবে না, এটা ওভার 5 মিনিটস আপনি এটা অনেকক্ষণ ধরে এটা খান। কি খাচ্ছে সে? 300 ml পানিতে 75 গ্রাম গ্লুকোজ। যদি চিলড্রেন হয় সেই ক্ষেত্রে আমরা এটা আবার একটা আলাদা একটা মেজারমেন্ট মাথায় রাখি যে 1.75 গ্রাম পার কেজি। আচ্ছা, যেটা বলছিলাম যে আমরা কিন্তু আস্তে আস্তে খেতে বলবো, কারণ যদি সে ঢকঢক করে খেয়ে ফেলে তাহলে আমার কিন্তু লেভেল হেরফের হয়ে যাবে, ঠিক আছে, ইনসুলিন তাড়াতাড়ি চলে আসবে ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, আস্তে আস্তে খেলো, খাওয়ার পরে আমি ঘড়ি দেখবো, ঘড়ি দেখে জাস্ট 2 ঘন্টা পরে তার স্যাম্পল কালেক্ট করতে হবে। তাহলে আমি তাকে 2 বার প্রিক করেছি, একবার করেছি ফাস্টিং কন্ডিশনে খালি পেটে যখন আসছিল তখন আমি ব্লাড কালেক্ট করেছি, আর তাকে 75 গ্রাম গ্লুকোজ 300 ml ওয়াটারে দিয়ে খাইয়ে তারপরে ঘড়ি দেখে আফটার 2 আওয়ার্স তার ব্লাড স্যাম্পল আমি কালেক্ট করেছি। করে এগুলি পরীক্ষা করে আমি জেনে নিব যে কত কত পেলাম। আচ্ছা, এখন একটু একটু খটোমটো, একটু টাফ মনে হবে, কিন্তু তোমরা সোজা করে মনে রাখো। হ্যাঁ, এই জায়গাটা কি বেশি কষ্ট হচ্ছে নাকি তোমাদের? নো ম্যাডাম। No, ma'am. No, ma'am. আচ্ছা, খেয়াল করো, ফাস্টিং করেছি আমি। আচ্ছা, কাদের করেছি সেটা কিন্তু আমরা জানি, ওই যে দুটো গ্রুপ বারবার বলেছি আমি, এগুলো তোমাদের একটু কঠিন লাগে বলে আমি বারবার বলছিলাম। দুটো গ্রুপ আমি বলেছি যে ফাস্টিং এ একটা ঝামেলা গ্রুপ 6 থেকে 7, 6 থেকে 7 মধ্যে, আর র্যান্ডমে 7.8 থেকে 11 এর মধ্যে, ওই গ্রুপটা। তুমি তো জানোই এদেরকে নিয়ে কাজ করছো। কি করছো? খালি পেটে ব্লাড নিয়ে করেছো, আবার তার আফটার 2 আওয়ার্স 75 গ্রাম গ্লুকোজ লোডে করেছো, করে তোমার হাতে এখন রিপোর্ট চলে আসছে। এই যে 75 গ্রাম গ্লুকোজ দেওয়ার পরে তুমি করেছো, তখন তুমি দেখলা কি যে তার 11.1 মিলিমোলের বা লিটারের বেশি আসছে, ঠিক আছে, 11.1 মিলিমোল পার লিটারের বেশি আসছে। তাহলে কি দাঁড়ালো? তাহলে সে ডায়াবেটিক। কারণ আমরা কিন্তু জানি যে ডায়াবেটিক কারা, তাই না? আর এখন তো আরো সুন্দর করে করেছি, অনেক অর্গানাইজ ওয়েতে করা, অনেক প্রিকশন নিয়ে করা। তাইলে হি অর শি ইজ ডায়াবেটিক হোয়েন দ্য লেভেল ইজ 11.1 মিলিমোল পার লিটার। গেল, এটা সোজা, এটা মনে রাখা সোজা। হ্যাঁ, এখন একটু খটোমটো, একটু কনসেন্ট্রেট দাও, যদিও আমি কনসেন্ট্রেশন দাও, যদি আমি দেখছি 100 পার্টিসিপেন্ট, বাকিরা কি করবে আমি জানি না। এখন দেখা যাচ্ছে যে 7.8 থেকে 11 মিলিমোল পার লিটারই আছে, এবং ফাস্টিং ব্লাড গ্লুকোজ তার লেস দ্যান 6.1, মানে ফাস্টিংটা নর্মাল কিন্তু র্যান্ডমটা একটা গোলমেলে লেভেলে। তাইলে এটা হচ্ছে ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স, এই গ্রুপে চলে গেল। এবং যদি লেস দেন 7.8 মিলিমোল পার লিটার এবং ফাস্টিং ব্লাড গ্লুকোজ লেভেলটা আবার গোলমেলে গ্রুপে, ঠিক আছে, র্যান্ডমটা নর্মাল, ফাস্টিংটা গোলমেলে গ্রুপ, এই যে কারেকশন হয়নি সেই 6.1 থেকে 6.9 আছে, এ হচ্ছে আইএফজি, ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ গ্রুপে। ক্লিয়ার এই জায়গাটা? দেখো, তোমরা কি কথা বলছো না কেন? বারবার মানে আনমিউট করতে অসুবিধা হয় নাকি? না ম্যাডাম। রাগিব অবশ্য বরাবরই। হ্যাঁ রাগিব, তুমি মানে তোমরা বলো যে এই জায়গাটা ক্লিয়ার হয়েছে তোমরা? ম্যাম এগুলো রেঞ্জটা বুঝলাম, বাট ম্যাডাম কেন এটাকে ম্যাডাম আমরা ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স বলতেছি, এটা ম্যাডাম একটু ক্লিয়ার করুন। আচ্ছা, তাহলে আবারও যাই আমি। তোমরা না এরপরে অনেক জিনিস আছে নিজের অনেক কিছু মুখস্থ যা যা লাগে করবে, কিন্তু বোঝারটা বোঝো। আবারও বলি, আমি তোমাদেরকে শুরুতেই বলেছিলাম যে আমাদের সবার জন্য স্ট্যান্ডার্ডাইজড করা আছে নর্মাল ব্লাড গ্লুকোজ লেভেল 3.5 থেকে 6 পর্যন্ত মিলিমোল পার লিটারে ফাস্টিং কন্ডিশনে।
এটা বলেছিলাম। আবার র্যান্ডমে বলেছিলাম যে 3.5 থেকে 7.8 মিলিমোল পার লিটারে নর্মালে। তাহলে নর্মালের একজন মানুষের ক্ষেত্রে সে ফাস্টিং এ সবচেয়ে বেশি 6 পর্যন্ত শো করতে পারবে, র্যান্ডমে সে 7.8 পর্যন্ত শো করতে পারবে। এটা তো ক্লিয়ার, তাই না? ইয়েস ম্যাম। আচ্ছা, জি ম্যাম। আবার আমি তোমাদেরকে বলেছি যে তোমরা ডায়াবেটিক কাউকে বলতে গেলে খেয়াল করবে তার ব্লাড গ্লুকোজ যেন ফাস্টিং এ 7 বা তার থেকে উপরে হয়, এবং র্যান্ডমে যেন তার 11.1 বা তার উপরে হয়। এটা বলেছি, তোমরা তাদেরকে ডায়াবেটিক বলে ফেলবে। এই ভিতরে যারা রয়ে গেল, যাদেরকে না আমি বলতে পারছি নর্মাল, না বলতে পারছি ডায়াবেটিক, তাদেরকে নিয়ে আমি ওজিটিটি করেছি। ওজিটিটি করার পরে আমি তো ফাস্টিং নিয়ে দেখেছি এবং র্যান্ডম নিয়ে দেখেছি। র্যান্ডম তো না, এটা 2 আওয়ার্স আফটার গ্লুকোজ লোড দেখেছি। দেখার পরে যাদের আবার আমি 11.1 বা তার চেয়ে বেশি পেয়েছি, সে একদম ফ্র্যাঙ্ক ডায়াবেটিক চলে যান। এখন যে আমি টেস্ট করেছি, আবার আমার কাছে গোলমেলে অবস্থায় আমি রয়ে যাচ্ছি। মানে হচ্ছে আমার র্যান্ডমটা, সরি 75, আমি এটা গ্লুকোজ লোড দিয়ে বলবো, আফটার গ্লুকোজ লোড দেখো 7.8 থেকে 11। তার মানে কি আবার গোলমেলে, না আমি ডিসিশন নিতে পারছি না যে নর্মাল না ডায়াবেটিক, তাই না? এবং তার কিন্তু ফাস্টিংটা আবার নর্মাল, মানে নিচেই আছে। কিন্তু যেটা আমি গ্লুকোজ লোড দিয়ে করেছিলাম সেটা আমার একটা মানে ডিসিশন নেওয়ার মতন অবস্থায় নাই। 7.8 থেকে 11, 7.8 মানে আপার লেভেল অফ নর্মাল, 11 মানে হচ্ছে লোয়ার লেভেল অফ ডায়াবেটিক। তাহলে এই গ্রুপের মধ্যে রয়ে যাচ্ছে, এদেরকে আমি ছাড়তে পারি না, এদেরকে আমি ডিক্লেয়ার দিব অ্যাজ আইজিটি, ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স। এরা কিন্তু গ্লুকোজে নর্মাল আচরণ করে না, তারা যেটা করে সেটা ঠিক না, এরা হচ্ছে ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স শো করছে। এখন দেখো তো, এই জায়গাটা ক্লিয়ার হলে পরেরটা আবার বলবো। শুনতে পাচ্ছ? জি ম্যাম। আচ্ছা, এখন বলো তো, এই জিনিসগুলো কিন্তু একটু কঠিন, বাট বুঝে নিলে কিছু কঠিন না। দেখো তো এখন ক্লিয়ার হচ্ছে কিনা, বলো আমাকে একদম বলো, আমি আবার বলবো দরকার হয়। মানে ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্সটা মানে ক্লিয়ার হচ্ছে একটু। তারপরে আচ্ছা, তারপরেরটা আসি। হ্যাঁ, তারপরেরটা যেটা হচ্ছে ঠিক একইভাবে দেখা যাচ্ছে যে আমি যখন এটা করলাম গ্লুকোজ লোডের পরে, তার যেটা 7.8 এর নিচে চলে গেছে। 7.8 এর নিচে চলে যাওয়া মানে তুমি খুশি, তুমি শিখেছিলা যে এটা হচ্ছে নর্মাল লেভেল ব্লাডের। কখন? র্যান্ডমের ক্ষেত্রে শিখেছিলা। তো এই পর্যায়ে খুশি তোমার শেষ হবে না, কারণ একটু পরেই দেখছো তার ফাস্টিংটা আবার 6.1 থেকে 6.9 এর মধ্যে। ফাস্টিংটা কিন্তু 6 এর নিচে যায়নি, ফাস্টিংটা কিন্তু আবার ওই গোলমেলে একটা অবস্থা রয়ে গেল। কিন্তু তার কিন্তু পোস্ট গ্লুকোজ লোডটা কিন্তু নর্মালের দিকে কিছু শো করছে। তাহলে এই ব্যক্তিকে কি বলবে? বলবে যে আপনার ফাস্টিং এর সমস্যা আছে, ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ, মানে আপনার খালি পেটেই গ্লুকোজ লেভেলটা মেনটেন হওয়া ডিফিকাল্ট। আপনিও একটা ভালনারেবল পারসন। কাকে বলছো? যার নাকি তুমি তো খুশি হতে চাচ্ছিলা যে 7.8 এর নিচে আছে, বাস আমি খুশি। না, হতে পারছো না, কারণ তার ফাস্টিংটা 6.1 থেকে 6.5 পেয়েছো। তাইলে তুমি আবার দুশ্চিন্তায় পড়ে গেলে এবং তাকে বলে দিলে আপনি সাবধান, আপনার কিন্তু আইএফজি আছে। ঠিক আছে, আপনি ফাস্টিং কন্ডিশনে আপনার বডি গ্লুকোজ নিয়ে যেই খেলা করে সেটা আপনার জন্য ভালো না, আইএফজি। এখন আশা করি ক্লিয়ার। এবং যদি তুমি দেখো যে দুটো ক্ষেত্রেই মানে গোলমেলে, মানে হচ্ছে পোস্ট গ্লুকোজ লোডে 7.8 এর ভিতরে, সাপোজ আমি ক্লিয়ার করে দিই, যেমন 9 বা 10 পেয়েছো, হ্যাঁ, তুমি পোস্ট গ্লুকোজ লোডে 10 পেয়েছো, আবার এদিকে তুমি ফাস্টিং গ্লুকোজ করতে গিয়ে পেয়েছো 6.5, তাহলে ক্ষেত্রে ভীষণ ঝামেলা। একটা হচ্ছে একসাথেই পাবে আইএফজি অ্যান্ড আইজিটি, দ্যাট ইজ ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ উইথ ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স, দুটোই পেয়ে গেছো। এবং যদি এটা খুব রেয়ার মানে কি, যদি তুমি দেখো যে গ্লুকোজ পোস্ট গ্লুকোজ লোডটা লেস দ্যান 7.8 এবং ফাস্টিংটা হচ্ছে লেস দ্যান 6.1, তাইলে হচ্ছে নো ডায়াবেটিক্স মেলাইটাস, মানে এটা আসলে নর্মাল না। এটা হয় কখন? যদি সে যে আগে পরে যে টেস্টগুলি করেছিল সেইখানে কোনো গোলমেল বা তার কোনো প্রিপারেশনে ভুল থাকার জন্য সে আগে উল্টাপাল্টা পেয়েছিল, এখন যা পেয়েছো এটাই ফাইনাল, এটা কিন্তু বেশি ঠিক। এগুলি কিন্তু হু ঠিক করে দিয়েছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। আশা করি ঠিক আছে। হ্যাঁ,
আমি এ পর্যন্ত সবাই বুঝেছো? Yes, জি ma'am. ম্যাডাম। Yes, ma'am. আচ্ছা, এরপরে যা বলবো এটাও একটু বোঝার জিনিস, তো একটু খেয়াল করে শোনো। হ্যাঁ, এটা হচ্ছে মেটাবলিক ডিরেঞ্জমেন্ট, মানে হচ্ছে আমাদের ডায়াবেটিস মেলাটাস হলে আমাদের বডিতে না মেটাবলিজমে একটা গোলমেলে অবস্থা তৈরি হয়ে যায়। কারণ আমরা জানি যে ইনসুলিন কতগুলি খুব ভালো ভালো কাজ করে। ইনসুলিন কি করে? আমাদের পেরিফেরাল আপটেক, মানে সেল সেলুলার গ্লুকোজ আপটেক ইনক্রিজ করে। হ্যাঁ, আমরা শিখেছি তো এগুলি, যে ইনসুলিন, এখন তোমরা মাথায় আনবে ইনসুলিনের কাজ, এবং ইনসুলিনের কাজ ঘুরে ফিরে অনেকবার কাজে লাগবে। এখানে আনো, তোমরা দেখেছো যে ইনসুলিন হচ্ছে পেরিফেরাল আপটেক করে গ্লুকোজকে, মানে সার্কুলেশন থেকে সেলে সেলে চলে যাচ্ছে। আর শুধু তো চলে যায় না, গিয়ে আবার গ্লাইকোলাইসিস করে গ্লুকোজকে ভেঙে দেয়, মানে কমায় দেয়। এবং সে কি করে? দেখা যায় যে গ্লাইকোজেনেসিস করে, মানে নিয়ে সে জমা রাখে। মানে আলটিমেটলি ইনসুলিনের কাজ হচ্ছে সার্কুলেশন থেকে গ্লুকোজ সরানো, এবং সার্কুলেশনে যেন বেশি গ্লুকোজ না আসে সেটা খেয়াল করা। এবং সেটা খেয়াল করতে গিয়ে সে কি করে? গ্লুকোনিওজেনেসিস হতে দেয় না, সে গ্লাইকোজেনোলাইসিস হতে দেয় না, কারণ এগুলি হলে নতুন গ্লুকোজ চলে আসবে। এবং সে কি করে? দেখা যায় যে প্রোটিওলাইসিস যেটা, সেটাকেও কমায় দেয়। প্রোটিওলাইসিস হলে আবার ওইখান থেকে তুমি আলটিমেটলি গ্লুকোজ তৈরি করে ফেলতে পারো গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড দিয়ে। তাহলে এগুলি ছিল আমাদের ইনসুলিনের কাজ। এখন আমরা জানি যে এখানে ইনসুলিন নাই, কম আছে। হ্যাঁ, তুমি এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনে ইনসুলিনের কাজগুলি আর পাবে না, যার জন্য তোমার কাছে আনফরচুনেটলি দেখো সিচুয়েশন কি, পেরিফেরাল আপটেক অফ গ্লুকোজ কমে যাচ্ছে। ঠিক তো? আগে ইনসুলিনের কাজটা মাথায় আনো, ঠিক আছে তোমাদের? দেখো, এই প্রত্যেকটা কাজ কিন্তু অপোজিট সিনারিও অফ ফাংশন অফ ইনসুলিন। হ্যাঁ, পেরিফেরাল আপটেক অফ গ্লুকোজটা আমরা জানতাম বাড়ায়, তাহলে আমি তো ইনসুলিন পাচ্ছি না, কম পাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে পেরিফেরাল আপটেক অফ গ্লুকোজ কমে যাচ্ছে সেলে, গ্লাইকোলাইসিস কমে যাচ্ছে, গ্লাইকোজেনেসিস কমে যাচ্ছে। এই তিনটা কমলেই তো খবর হয়ে যায়, কি হয়? সার্কুলেশনে আমাদের গ্লুকোজ লেভেল বেড়ে যায়, পাশাপাশি আমাদের গ্লুকোনিওজেনেসিস বেড়ে যাচ্ছে, পাশাপাশি আমাদের গ্লাইকোজেনোলাইসিস বেড়ে যাচ্ছে, বেড়ে গিয়ে গ্লুকোজ ছেড়ে দিচ্ছে, ফ্রি গ্লুকোজ সার্কুলেশনে চলে আসতেছে। এবং প্রোটিওলাইসিস হচ্ছে, মানে প্রোটিন ভেঙে যাচ্ছে। তোমার কাছে যখন মোর অ্যান্ড মোর গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড আসছে, তুমি সেটা দিয়ে গ্লুকোনিওজেনেসিস করছো। আলটিমেটলি কি করছো? আলটিমেটলি পুরা ঘটনাটা যা করে সেটা হচ্ছে আমাদের সার্কুলেশনে দেখা যাচ্ছে গ্লুকোজ লেভেলটাকে বাড়িয়ে দেয়। হাইপার গ্লাইসেমিয়া ডেভেলপ। অল অ্যাবভ ইভেন্টস রেজাল্টস ইন হাইপার গ্লাইসেমিয়া। এটা নিশ্চয়ই খুব মানে কমফোর্টেবল কিছু না, এটা একটা আলটিমেট ব্যাড এফেক্ট, তাই তো? আচ্ছা, হাইপারগ্লাইসেমিয়া যে হয়েছে এটা তোমরা রাজি তো, নাকি রাজি না? জি ম্যাডাম। জি ম্যাম। আচ্ছা, এখন হাইপারগ্লাইসেমিয়া হয়ে গেল, তারপরে কি হবে? হাইপারগ্লাইসেমিয়া হয়ে গেল মানে হচ্ছে, হয়তো এখানে ঘটনা শেষ হচ্ছে না। তোমরা অসমোটিক ডায়ুরেসিস সুন্দর করে পড়েছো। হ্যাঁ, তখন তোমরা বলেছিলে, আচ্ছা আগের টার্ম থেকে তোমরা রেনাল থ্রেশহোল্ড জেনেছিলা, যে গ্লুকোজের একটা লেভেল আছে, এটার পরে যদি গ্লুকোজ লেভেল সার্কুলেশনে হয় তাহলে সেটা আমাদের ইউরিনে চলে আসে, এটা আমরা পড়েছিলাম। তারপরে তোমরা পড়েছিলা যে অসমোটিক ডায়ুরেসিস হয়, ও মানে যখন গ্লুকোজটা মোর অ্যান্ড মোর ওয়াটার সাথে যাবে, তখন সে বেশি বেশি ওয়াটারকে সাথে নিয়ে যাবে, এবং সম্ভবত আমি পড়িয়েছিলাম তোমাদেরকে এটা। সেই সিনারিটা এখানে আসছে, কি আসছে? হাইপারগ্লাইসেমিয়া হয়ে গেছে, গ্লুকোজ লেভেলটা বেশি, যার জন্যে গ্লাইকোজ ইউরিয়া হবে, মানে ইউরিন দিয়ে গ্লুকোজ পাস করবে বেশি। গ্লুকোজ যখন পাস করবে, মানে রেনাল থ্রেশহোল্ড ক্রস করে গিয়েছে, তারপরে ও যখন বেশি বেশি যাবে, ও তখন সাথে করে বেশি বেশি ওয়াটার নিয়ে যাবে, অসমোটিক ডায়ুরেসিস হবে। এবং এটা যদি বডির থেকে মোর অ্যান্ড মোর ওয়াটার বের হয়ে যায়, এবং ওয়াটারের সাথে ইলেকট্রোলাইটস, হ্যাঁ সোডিয়ামও চলে যাচ্ছে, এই কন্ডিশনে আমাদের বডিতে কি দাঁড়াবে? সল্ট এবং ওয়াটার ডিপ্লেশন হবে। কে করে দিচ্ছে? করছে মোর অ্যান্ড মোর গ্লুকোজ থাকার জন্য সার্কুলেশনে। কেন? কারণ ডায়াবেটিসের জন্য সার্কুলেশনে বেশি আমরা গ্লুকোজ পাবো, গ্লুকোজ বের হয়ে যেতে যাবে, বের হয়ে যেতে শুরু করবে, যাওয়ার সময় ওয়াটারকে নিয়ে যাবে, ইলেকট্রোলাইটস নিয়ে যাবে, মাঝখান দিয়ে ক্ষতি হবে বডির থেকে সল্ট এবং ওয়াটার বের হয়ে আমাদেরকে ওইটা ডেফিসিয়েন্সিতে সাফার করাবে, রাইট? আরেকটা সিনারি হয়, যেমন যখন গ্লুকোজ লেভেলটা বেড়ে গেল, এক্সট্রা সেলুলার ফ্লুইডে দেখা যাচ্ছে যে অসমোলারিটি বেড়ে যাবে।
হ্যাঁ, গ্লুকোজ কিন্তু অসমোলারিটি বাড়াতে পারে, আমরা জেনেছি ইন দ্য মিন টাইম। তাহলে যখনই অসমোলারিটি বেড়ে যাচ্ছে, সব জায়গার ইসিএফ এর অসমোলারিটি বেড়ে যাচ্ছে, তাহলে আমার যে নিউরন আছে, আমার ব্রেন, তুমি যদি ব্রেনের কথা চিন্তা করো, সেখানেও তো অসমোলারিটি, ইসিএফ এর ক্ষেত্রে অসমোলারিটি বেড়ে যাবে। তা আমরা শিখেছি তো যে অসমোলারিটি বেড়ে যাচ্ছে, বেড়ে গেলে সেরিব্রাল ডিহাইড্রেশন হবে, যে নিউরন আছে সে তখন বাইরে পানি পাঠিয়ে দিবে, সে তখন ডিহাইড্রেটেড হয়ে যাবে। তো এটাও নিশ্চয়ই খুব ভালো কথা না? ভেরি ব্যাড এফেক্ট অফ হাইপারগ্লাইসেমিয়া। কি হচ্ছে? ভেরি ভেরি, নট অনলি ভেরি ব্যাড এফেক্ট, এটা হচ্ছে ভেরি ভেরি ব্যাড এফেক্ট। এই কন্ডিশনে মানুষ তো কমায় চলে যাবে, না ঠিক করলে মারাই যাবে। এদিকে তার পানি এবং ইলেকট্রোলাইট চলে যাচ্ছে, এদিকে সেরিব্রাল ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে। ঠিক আছে? কে করছে? হাইপারগ্লাইসেমিয়া ডিউ টু ডায়াবেটিস মেলাইটাস। আচ্ছা, তাহলে আমরা এই জায়গাটা আবার খেয়াল করো, যা যা ঘটেছে আলটিমেটলি ঘটনা ঘটার পরে একটা মানুষ এই ডেফিসিয়েন্সিতে ভুগছে এবং তার সেরিব্রাল ডিহাইড্রেশন হয়ে সে সিক হয়ে যাবে। এটা গেল একটা সিন। আরেকটা কি হয়, আমাদের হরমোন সেনসিটিভ লাইপেজ আছে, ঠিক আছে? ইনসুলিন কিন্তু অনেক অনেক কাজ করে, তার মধ্যে একটা কাজ করে এই হরমোন সেনসিটিভ লাইপেজকে ওটা কিন্তু সাপ্রেশন করে দেয়। করে দিলে দেখা যায় যে আমাদের লাইপোলাইসিস যতটা আমরা চাই না ততটা হয় না। তাহলে এখন অপোজিট সিনারিতে আসো, এই ক্ষেত্রে কি হচ্ছে? এই ক্ষেত্রে স্টিমুলেশন অফ হরমোন সেনসিটিভ লাইপেজ, স্টিমুলেশন হয়ে কি করবে? হরমোন সেনসিটিভ লাইপেজের কাজ হচ্ছে লাইপোলাইসিস করা, এডিপোস টিস্যুতে আমাদের লিপিডকে ব্রেকডাউন করে দিবে। কে করবে? হরমোন সেনসিটিভ লাইপেজ লাইপোলাইসিস করবে। লাইপোলাইসিস মানে আমরা শিখেছি যে লিপিডকে ভেঙে দিবে, ভেঙে দিয়ে আমাদের ফ্রি ফ্যাটি অ্যাসিড দিবে প্লাজমাতে। এই জায়গাগুলো একটু বুঝে নাও তোমরা, হ্যাঁ, এগুলি তো দরকার। ফ্রি ফ্যাটি অ্যাসিড আমরা সার্কুলেশনে বেশি পাবো। কেন বেশি পাবো? কারণ ইনসুলিন কমেছে বলে আমার হরমোন সেনসিটিভ লাইপেজ বেড়ে গিয়েছে, হরমোন সেনসিটিভ লাইপেজের স্টিমুলেশন বেড়ে গিয়েছে, বেড়ে গিয়ে সে আমাকে লাইপোলাইসিস করে আমার সার্কুলেশনে বেশি বেশি ফ্রি ফ্যাটি অ্যাসিড দিয়েছে। ফ্রি ফ্যাটি অ্যাসিড তো ভালো জিনিস না, সেটার থেকে আমরা দেখব যে বাই বিটা অক্সিডেশন দিয়ে অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে, এবং অ্যাসিটাইল কোয়ে যদি বেশি বেশি তৈরি হয়, আলটিমেটলি যদি অ্যাসিটাইল কোয়ে যা যা হওয়ার কথা ছিল সেটা না হয়, তাহলে সেটা মোর অ্যান্ড মোর কিটোন বডি তৈরি করে ফেলবে, তাহলে কিটো অ্যাসিডোসিস হবে। তাই তো এখানে আমরা দেখছি যে কিটো অ্যাসিডোসিস ডেভেলপ করেছে। কেন? কারণ আমার ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে আমার লাইপোলাইসিস বেশি হয়েছে, ফ্যাটি অ্যাসিড বেশি আসছে, সেখান থেকে অ্যাসিটাইল কোয়ে বেশি আসছে। অ্যাসিটাইল কোয়ে নিয়ে আমি কি করব? আলটিমেটলি কিটোন বডি বেশি তৈরি হয়ে গেছে, সেটা আমাকে কিটোন বডি গিফট করছে, যেটা আমি খুব দুঃখের সাথে জানাচ্ছি যে কিটো অ্যাসিডোসিস ডেভেলপ করে খুবই একটা, আমরা যে অ্যাসিড বেস ডিসঅর্ডার পড়েছিলাম ওইখানে নিয়ে যাচ্ছে। আচ্ছা, এটা গেল একটা সিনারিও। আর কি হয়? আর হয় পাশাপাশি এই যে আমি বলছি ইনসুলিনের কাজ তুমি পাচ্ছ না ঠিক মতন, তার জন্য লাইপোপ্রোটিন লাইপেজ কিন্তু ইনহিবিশন হয়। যদি তুমি লাইপোপ্রোটিন লাইপেজকে ইনহিবিটেড অবস্থায় পাও, মানে এটা তো একটা এনজাইম, লাইপেজটা কি করে? লাইপোপ্রোটিনকে ব্রেকডাউন করে, তাইলে ইনহিবিশন কমে যাচ্ছে লাইপোপ্রোটিন লাইপেজ, যার জন্য আমার কাইলোমাইক্রন এবং ভিএলডিএল ব্রেকডাউন ঠিক মতন হবে না, কম কম ব্রেকডাউন হবে। কেন? কারণ আমার কাছে লাইপোপ্রোটিন লাইপেজ কম, ইনহিবিশন হচ্ছে। তাহলে এটা যদি না ভাঙতে পারে তাহলে কি হবে? তাহলে এটা বেশি বেশি জমে যাবে, জমারই তো কথা, তাই তো? কাইলোমাইক্রন এবং ভিএলডিএলটা বেশি বেশি জমে যাবে। পাশাপাশি তুমি যে একটু আগে বলে আসছো যে ফ্রি ফ্যাটি অ্যাসিড, বলেছো একটু আগে যে ফ্রি ফ্যাটি অ্যাসিড বেশি পাচ্ছিলে, এই ফ্রি ফ্যাটি অ্যাসিড খুবই দুষ্ট জিনিস। এই ফ্রি ফ্যাটি অ্যাসিড কিন্তু আমাদেরকে হেপাটিক ভিএলডিএল সিনথেসিস করে দেয়। এই যে ভিএলডিএল যেটা ভেরি লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, এটাকে সিনথেসিস করে। তাহলে এই সিচুয়েশনের জন্য আমি কাইলোমাইক্রন ভিএলডিএল বেশি পাবো, আবার এই উপরের ফ্রি ফ্যাটি অ্যাসিড এসে ভিএলডিএল বেশি করে দিবে। এই যে একটা বেড়ে গেল আমার, যেগুলি আমার বাড়া উচিত ছিল না, তারা আমাকে যেই কন্ডিশনটা উপহার দিচ্ছে, হাইপার ট্রাইগ্লিসারাইড এমিয়া, মানে ট্রাইগ্লিসারাইড বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে ওইটারই একসাথে আমি দেখিয়েছি, এটা আমি আলাদা করে বলবো না, তোমরা এমনি অধৈর্য হয়ে যাও। এখন বলো, এই যে বলেছি মেটাবলিক ডিরেঞ্জমেন্ট, এটা কি ক্লিয়ার হয়েছে? এই যেগুলো একটু কঠিন, বুঝলে কিচ্ছু কঠিন না, একদম সোজা। বলো, একজন বলো, সবাই বুঝেছো? জি ম্যাডাম। আচ্ছা, জি ম্যাম। তাহলে আমি এই স্লাইডটা একই, ওইটা আলাদা করে বোঝানো ছিল তো, এখানে একসাথে করে দেখিয়েছি, ওই ঘটনাটাই এখানে, এটা লাগবে না।
ঠিক আছে? আচ্ছা, এখন আসো আনকন্ট্রোলড, সব কিন্তু জানা কথা, আমি জাস্ট তোমাদেরকে ধরিয়ে দিচ্ছি। হ্যাঁ, আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাসে কি ঘটে? যখন আমাদের আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস হয়ে যায়, আমরা দেখেছি যে তখন আমাদের হাতে বেশি বেশি অ্যাসিটাইল করে চলে আসে ফ্রি ফ্যাটি অ্যাসিড থেকে, আমরা একটু আগে দেখেছি। এবং আমরা দেখেছি যে আমরা জানি যে ইনসুলিন আমাদের সেলুলার আপটেক হতে দিচ্ছে না, সেই জন্য সেলে গ্লুকোজ কম থাকে। একদিকে ফ্রি ফ্যাটি অ্যাসিড থেকে বেশি বেশি অ্যাসিটাইল করে তৈরি হচ্ছে, অন্যদিকে তুমি সেলের মধ্যে গ্লুকোজ কম পাচ্ছ। সেলের গ্লুকোজ কম পাওয়ার জন্য তুমি অক্সালো অ্যাসিটিক অ্যাসিড কম পাবে। যখন অক্সালো অ্যাসিটিক অ্যাসিড কম পাবে সেলের মধ্যে, সেই সিচুয়েশনে আমাদের টিসিএ সাইকেল রান করতে গেলে খুবই বিপদ। তোমার কাছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড নাই, তাহলে কি টিসিএ সাইকেল রান করবে? না ম্যাডাম। হ্যাঁ, তাহলে ঘটনাটা কি ঘটলো যে তুমি মোর অ্যান্ড মোর অ্যাসিটাইল কোয়ে নিয়ে খুব খুশি দৌড়ে গেছো, টিসিএ সাইকেলে দিয়ে অনেক এনার্জি পাবে, বাট আনফরচুনেটলি সেল বলছে নো, ইনসুলিন হেল্প করেনি, আমি গ্লুকোজ পাইনি, আমার কাছে এখন অক্সালো অ্যাসিটিক অ্যাসিড নাই। সেই ক্ষেত্রে তুমি ধুম করে বসে যাবে টিসিএ সাইকেলকে হাতে নিয়ে, মানে সে কাজ করছে না। তাহলে সাপ্রেশন হচ্ছে টিসিএ সাইকেলের। এবং এই যে তোমার কাছে টিসিএ সাইকেলে গিয়ে তোমার অ্যাসিটাইল কোয়ে খরচ হলো না, সেই টিসিএ সাইকেলের যে বেঁচে গেল অ্যাসিটাইল কোয়ে, সেগুলি পাহাড় স্তূপ জমবে না, না জমে সে খারাপ একটা জিনিস বেশি বেশি দিবে, সেটা হলো কিটোন বডি। অল দিস ফ্যাসিলিটেটস কিটোজেনেসিস, মানে কিটোন বডি তৈরি করবে, যার জন্য কিটো অ্যাসিডোসিস হবে। হ্যাঁ, তাহলে আনকন্ট্রোল কথাটা তোমাদেরকে পরীক্ষার সময় জিজ্ঞেস করলে তোমরা কিন্তু শুধু বলবে না ডায়াবেটিস মেলাইটাস, বলবে যে আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাসে কিটো অ্যাসিডোসিস ডেভেলপ হয়। কেমন করে হয় আমি এখানে বলেছি না, আমি কিন্তু একটু তাড়াতাড়ি, এগুলো আসলে দুটো ক্লাসের জন্য ভালো হয়, বাট একটা ক্লাসে নিতে হচ্ছে। এখানে কিন্তু পুরোটা আমি বলেছি যে বেশি বেশি অ্যাসিটাইল করে তোমার কাছে, বাট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড সাফিসিয়েন্ট নাই, তোমার টিসিএ সাইকেল ঠিক মতো রান করছে না, মোর অ্যান্ড মোর অ্যাসিটাইল কোয়ে তোমার কাছে ডিপোজিশন হচ্ছে, সেটা আলটিমেটলি গিয়ে তৈরি করবে কিটোন বডিজ দ্যাট ডেভেলপ কিটো অ্যাসিডোসিস। আচ্ছা, এখন আসো, এই যে শেষ হয়ে যাবে অল্প একটু, খুব অধৈর্য হয়ে যাচ্ছে, একজন আবার চলেও যাচ্ছে। তোমরা আসলে সব পারো, যারা আসে না বা চলে যায় তারা সব পারে। আচ্ছা, কমপ্লিকেশন অফ ডায়াবেটিস মেলাইটাস। হ্যাঁ, আমরা দুটো খুব ছোট্ট জিনিস, আমরা দুটো কন্ডিশনে আলাদা করে এটা জাস্টিফাই করবো। একটা হচ্ছে অ্যাকিউট, আরেকটা হচ্ছে ক্রনিক। অ্যাকিউট মানে তৎক্ষণাৎ, ক্রনিক মানে লম্বা সময় ধরে। তাহলে অ্যাকিউট যেটা হয় সেটা কিন্তু তোমরা জানো অলরেডি। এই যে আমি বলেছিলাম না একটা স্লাইডে যে সল্ট এবং ওয়াটার ডিপ্লেশন হয়, বলেছিলাম তো। এবং তার পাশাপাশি কিন্তু তোমাদেরকে দেখাই, এই যে এখানে দেখো সল্ট এবং ওয়াটার কমে যাচ্ছে, সেরিব্রাল ডিহাইড্রেশন হচ্ছে, এই যে কন্ডিশনটা। তাই এটা যদি বেশি বেশি হয় তাহলে কি হবে, মানুষটার কিন্তু আলটিমেটলি সার্কুলেটরি ফেইলিওর হবে। সার্কুলেটরি ফেইলিওর মানে পানি ইলেকট্রোলাইট চলে যাচ্ছে, তাহলে তার সার্কুলেটরি ফেইলিওর হবে। এবং আমরা তো দেখেছি যে দেখেছো যে সেরিব্রাল ডিহাইড্রেশন হচ্ছে, এবং খুবই খারাপ কন্ডিশন এটা যদি বেশি হয় এবং তুমি যদি কারেকশন না করো, পেশেন্টটা কমাতে চলে যাবে, কারেকশন না করলে মারা যাবে, হি অর শি উইল ডাই। তাহলে অ্যাকিউট কন্ডিশনের একটা পেয়েছি সার্কুলেটরি ফেইলিওর। কেন সার্কুলেটরি ফেইলিওর তোমরা জানো। আর কিটো অ্যাসিডোসিস যে হয় সেটাও আমরা জানি, কিটো অ্যাসিডোসিসের জন্য অলসো ইট মে ডেভেলপ কমা। এই অ্যাকিউট যে দুটো কমপ্লিকেশন আমার মনে হয় তোমরা ইন দ্য মিন টাইম সবাই জেনে গেছো, ঠিক আছে। এখন আসো ক্রনিকে আমি অল্প একটু কথা বলবো, বলেই তোমাদেরকে আশ্বস্ত করছি যে শেষ হয়ে যাবে। ক্রনিকের ক্ষেত্রে যেটা হয়, ম্যাক্রোভাস্কুলার, ম্যাক্রো মানে বড় বড় ভাস্কুলার ভেসেলের, আর মাইক্রোভাস্কুলার মানে চিকন চিকন ছোট্ট ছোট্ট ভেসেল নিয়ে কনসার্ন। তুমি ম্যাক্রোভাস্কুলারে আমি 3টা বলবো, মাইক্রোতেও 3টা বলবো, এবং সোজা করে ম্যাক্রোভাস্কুলারে আসো উপরের দিকে। যখন সেরিব্রোভাস্কুলার ডিজিজ হয়ে যায়, এবং যেমন স্ট্রোক, সেটা একটা ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন। তাহলে একদম মাথার দিকে উপরের দিকে, হ্যাঁ, সেরিব্রোভাস্কুলার ডিজিজ যেমন স্ট্রোক। তারপরে নামো হার্টে, মাঝামাঝি আসো বডিতে, এটা হচ্ছে করোনারি আর্টারি ডিজিজ ডেভেলপ করতে পারে। করোনারি আর্টারি ডিজিজ লাইক আইএইচডি, ইসকেমিক হার্ট ডিজিজ, ঠিক আছে। ব্রেনের দিকে উপরের দিকে ছিল একটা হচ্ছে সিভিডি, দ্যাট ইজ সেরিব্রোভাস্কুলার ডিজিজ, দ্যাট ডেভেলপ স্ট্রোক। তারপরে করোনারি আর্টারি ডিজিজ মাঝামাঝি জায়গায়। তারপরে একদম নিচে যাও পায়ে, সাধারণত গ্রেড হতে হয়, পায়ে হয় গ্যাংগ্রিন ইন দ্য ফিট,
পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ। তাহলে উপর থেকে নিচের দিকে তুমি 3টা এক্সাম্পল পেয়ে গেলা কিসের? ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন ইন ক্রনিক টাইপ কার ডায়াবেটিস মেলাইটাসের। হ্যাঁ, সেরিব্রোভাস্কুলার ডিজিজ, করোনারি আর্টারি ডিজিজ, পেরিফেরোভাস্কুলার ডিজিজ এবং 3টার এক্সাম্পল দিয়েছি সাথে। এবার আসো মাইক্রোভাস্কুলার ডিজিজ, এটাও আসো উপর থেকে। নিউরোপ্যাথি মনে রাখার জন্য মাথাকেই চয়েস দিবে, ব্রেনকে। তাহলে নিউরোপ্যাথি মানে নার্ভের একটা প্যাথোলজিক্যাল কন্ডিশন। তারপর আসো রেটিনোপ্যাথি, চোখের, চোখের জন্য রেটিনোপ্যাথি। আর নেফ্রোপ্যাথি, কিডনির। তাহলে উপর থেকে যদি তুমি চিন্তা করে মনে রাখার জন্য নিউরোপ্যাথি, রেটিনোপ্যাথি অ্যান্ড নেফ্রোপ্যাথি, এই 3টা হচ্ছে মাইক্রোভাস্কুলার ক্রনিক ভ্যারাইটি অফ কমপ্লিকেশন অফ ডায়াবেটিস মেলাইটাস। দেখো এই স্লাইডটা খুব সুন্দর না? এতক্ষণ পরে মনে হলো যে একটা পছন্দের স্লাইড পেয়েছো নাকি? আচ্ছা, আজকে যা যা বলেছি তার মধ্যে দেখো তো কোথাও, মানে জানি 10:15 বেজে গিয়েছে, তারপরেও বলো যে কোথাও তোমাদের সমস্যা আছে। প্রত্যেকটাই এই যে আজকে যে বলেছি তার মধ্যে কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং তোমাদের জানতে হবে। যেমন পিএইচ, পিএইচ ঠিক মতো না জেনে কেউ কিন্তু কোনো পরীক্ষার বোর্ডে যাবে না। আর ডায়াবেটিসের এই ব্লাড গ্লুকোজ লেভেল ইত্যাদি ইত্যাদি ভালো করে না জেনে বোর্ডে যাওয়াটা ঠিক না। আচ্ছা, এখন বলো, কারো কোনো সমস্যা আছে? বলো। আমি চেষ্টা করেছি তোমাদেরকে সহজ করার জন্য। বুঝতে পেরেছো জায়গাগুলি? হয়তো আরেকবার দেখলে মানে আরো দেখলে ক্লিয়ার। হ্যাঁ বলো, জোরে বলো তো, শুনতে পাইনি। না, বলো, আমি পড়লে ক্লিয়ার হয়ে যাবে। পড়লে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ওই যেই জায়গাগুলি একটু খটোমটো সেই জায়গাগুলি ধরতে পেরেছো আমি বলার পরে? Yes, ma'am. Thank you. Yes, ma'am. আচ্ছা। জি ম্যাম। আচ্ছা, তাহলে কি এখন বিদায়? সবাই ভালো থাকবে। কি করোনা কমে যাচ্ছে বলে সাহস বেড়ে যায় না জানো, ইনভার্সলি প্রপোর্শনাল নাকি? হ্যাঁ, আমরা সবাই সাবধান থাকবো। আমরা সুন্দর একটা খুব স্বাভাবিক সময় আবার আমরা ক্লাসে গিয়ে লেকচার, এইভাবে আমি মাফ চাচ্ছি এই অনলাইন ক্লাসের হাত থেকে, যেন আমাদেরকে আল্লাহ দ্রুত মুক্তি দেয়। হ্যাঁ, তোমাদের কেমন লাগে জানি না, কিন্তু ভেরি বোরিং। আমার মনে হয় তোমাদের জন্য আমার খুব লাগে। ঠিক আছে, আমরা আবার স্বাভাবিকভাবে ফিজিক্যালি সবাই সবার সাথে দেখা হবে। সবাই ভালো থাকবো। আমি শেষ করি, সবাই ভালো থাকবে। হ্যাঁ, ধন্যবাদ ম্যাম। Assalamu alaikum. আসসালামু আলাইকুম। Assalamu alaikum, ma'am. আসসালাম, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ম্যাম। আল্লাহ হাফেজ।